আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। তো আজকের ভিডিওতে আলোচনা করব প্রথম অধ্যায় প্যাটার্ন। এইটার সম্পূর্ণ অধ্যায়টা আমরা কভার করব এক ভিডিওতে। সো অবশ্যই ক্লাসটা তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো, ফার্স্টে আসা যাক এই যে প্যাটার্ন। প্যাটার্ন কাকে বলে? দেখো, গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো, পরিবর্ধিত বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। সো সাজানো, পরিবর্ধিত, বিন্যস্ত এই বিষয়টা আমরা ক্লিয়ার হব। আপাতত এখানে দেখো, এই যে এখানে ভাইয়া একটা প্যাটার্ন দেওয়া আছে। সো এই প্যাটার্নটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখো এখানে এই যে এখানে ফার্স্টে কি আছে, এই ঘরের মধ্যে দেখো এক, হ্যাঁ এই ঘরের মধ্যে এক আছে। তারপর এখানে দেখো দুইটা ঘর, তো দুইটা ঘরের জন্য এই ফার্স্টে এক হবে, দেন শেষ ঘরে হবে এক। তারপর এখানে তিনটা ঘর, তো ফার্স্টে আমাদের এক হবে, লাস্টে আমাদের এক হবে। ওকে, ফার্স্ট এই যে ফার্স্ট ঘরে এক হবে, লাস্ট ঘরে আমাদের এক হবে। এখন এই যে এক আর একের যোগফল কত? দুই না? এই দুইটা হবে মাঝখানে, এইভাবে হবে। দেখো এখন আমরা এখানে এক দিব, এখানে এক দিব। সো তাহলে এই মাঝখানের যে দুইটা ঘর, এইটা কিভাবে কভার হবে? দেখো আমরা এই যে এই দুইটা ঘরের যোগফল, যেমন এক আর দুই এর যোগফল কত? এক আর দুই যোগ করলে কত পাচ্ছি? তিন পাচ্ছি না? এই যে তিনটা হবে এখানে। দেন দুই আর একের যোগফল, এই দুইটার যোগফল হবে এখানে, দুই আর একে কত? তিন। এই যে দেখছো, সেম এস আমরা এখানে এক দিব, এখানে ভাই আমরা এক দিব। ওকে, দেন এই দুইটার যোগফল হবে এখানে, তিন আর একের যোগ কত? চার। দেন আবার এই দুইটার যোগফল হবে এখানে, তিন আর তিনের যোগফল কত? ছয়। আবার এই দুইটার যোগফল হবে এখানে, তিন আর একের যোগফল কত? চার। এই যে দেখছো। সো এইটার ক্ষেত্রে দেখো এখানে এক আছে, এই যে এখানে এক আছে, এখানে এক আছে, দেখো লাস্টের কলামে এক আছে। সো এখানে দেখো ফার্স্টের দিক দিয়া এই যে এইখানে দেখো এক আছে। সো এইরকম এটা কিন্তু সুন্দর করে এই দিকে এক দিয়া সাজানো, এই দিকে এক দিয়া সাজানো, এবং সুন্দর করে কিন্তু বিন্যস্ত করা আছে এবং পরিবর্তিত করা হয়েছে। এই যে দেখো বিন্যস্ত করা হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে মূলত প্যাটার্ন। ওকে, দেন আমরা নেক্সটে যাই। সো আমাদের এখন বুঝতে হবে যে এই যে মৌলিক সংখ্যা, এই মৌলিক সংখ্যাটা কাকে বলে? দেখো একের চেয়ে বড়, হ্যাঁ এই যে এক এর চেয়ে বড় যে সব সংখ্যায় এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো, এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে আমাদের একটা বিষয় জানতে হবে যে এখানে যে একটা কথা বলছে একের চেয়ে বড়, আছে একের চেয়ে বড় আমরা ধরি, এখানে একের চেয়ে বড় হচ্ছে 5, জাস্ট আমরা এক্সাম্পল হিসেবে ধরলাম। একের চেয়ে বড় বলছে যে সব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া, এখানে দেখো এক এবং এই যে সংখ্যা 5 নিলাম, এই সংখ্যাটা ছাড়া অন্য কোনো গুণনীয়ক যদি না থাকে সেই ক্ষেত্রে এটা হবে মৌলিক সংখ্যা। এখন আরেকটা প্রশ্ন, আমাদের গুণনীয়ক জিনিসটা কি? গুণনীয়ক কি? ধরো আমি এখানে 12 দিলাম, এই যে 12। এখন এই 12-র গুণনীয়কগুলো আমরা কিভাবে বের করবো? দেখো শর্টকাটে আমরা দেখি, এক দ্বারা 12কে কি ভাগ করা যায়? যায়। সো 12 একে 12। দেন 2 দ্বারা কি ভাগ করা যায়? যায়। 6 দুগুণে 12। 3 দ্বারা কি যায়? যায়। 3 4 12। তারপর এখানে তো 4 আইসেই পড়ছে, আর দরকার নেই। সো এই যে এগুলা হচ্ছে ভাইয়া 12 এর গুণনীয়ক, কারণ এইগুলা দিয়া 12কে ভাগ করা যায়। সো এরকম 12 থাকুক বা যেই সংখ্যায় থাকুক, ওই সংখ্যাগুলো গুণনীয়ক আমরা বের করতে পারবো। হ্যাঁ, সো এইগুলা মূলত হচ্ছে 12 এর গুণনীয়ক। গুণনীয়ক বলতে কি? যেই সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যাবে। সো এখানে বলছে মৌলিক সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে আমাদের এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দেওয়া যদি ভাগ করা না যায় কোনো সংখ্যাটাকে, তাহলে এই সংখ্যাটা হবে মৌলিক সংখ্যা। যেমন একের পর সংখ্যা কি? 2, 2 দ্বারা কি 5কে ভাগ করা যায়? যায় না। তারপর 3 দ্বারা যায়? যায় না। 4 দ্বারা যায়? যায় না। 5 তো এখানে আসছেই, তো 6 তো আর হবে না, এর বড় তো আর হচ্ছে না। সো এক এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা 5কে ভাগ করা যাচ্ছে না, এই ক্ষেত্রে 5 মৌলিক সংখ্যা। আমরা এখন বুঝছি একের চেয়ে বড় যেসব সংখ্যায় এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা। সো আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, যে 7, 7কে দেখো এক এবং 7 ছাড়া, 7কে কি তোমার 2 দ্বারা যায়? 3 দ্বারা যায়? 4 দ্বারা যায়? 5 দ্বারা যায়? 6 দ্বারা যায়? এগুলার কোনো কিছু দ্বারা যায় না। সো আমাদের 7টা হচ্ছে মৌলিক সংখ্যা। ভাগ করা না গেলে আমাদের এটা কি সংখ্যা হবে ভাইয়া? মৌলিক সংখ্যা। আমরা এখন যদি দেখি যে
9 এটা তোমার মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা দেখি তো আমরা। মৌলিক সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে 1 এবং 9 ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ না যায় ওই ক্ষেত্রে এটা হবে মৌলিক সংখ্যা। যেমন 1 এবং 9 ছাড়াও দেখো 2 দ্বারা কি 9 কে ভাগ করা যায়? যায় না। 3 দ্বারা কিন্তু যায়। সো 3 দ্বারা যেহেতু 9 এর মধ্যে ভাগ যাচ্ছে, এই ক্ষেত্রে যে কোনো একটা সংখ্যা দ্বারা ভাগ গেলে মনে রাখবা এই সংখ্যাটা হবে কি সংখ্যা? মৌলিক সংখ্যা হবে না, এটা যৌগিক সংখ্যা হয়ে যাবে। যৌগিক মানে যেটার মধ্যে ভাগ যাবে। ওকে, সো আরেকটা एग्जांपल যদি দেই তাহলে আমরা ধরো 13 কে দেখো 1 এবং 13 ছাড়া 13 এর মধ্যে দেখো 2 দ্বারা 3 দ্বারা 4 দ্বারা 5 6 7 8 9 10 11 12 এগুলা কোনো কিছু দ্বারা 13 এর মধ্যে ভাগ যাবে না। সো এই ক্ষেত্রে 13টা আমাদের কি সংখ্যা হইলো? মৌলিক সংখ্যা। সো ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা যদি 14টা দেখি, 14 মৌলিক না যৌগিক? 14 কে দেখো 1 এবং 14 ছাড়াও 14 কে দেখো 2 দ্বারা ভাগ যাচ্ছে। সো যে কোনো একটা দ্বারা ভাগ গেলে মনে রাখবে এটা যৌগিক হবে, এটা মৌলিক হবে না। মৌলিক হওয়ার শর্ত 1 এবং ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায় সেই ক্ষেত্রে ওইটা মৌলিক, আর যদি ভাগ করা যায় সেই ক্ষেত্রে এটা যৌগিক। সো আশা করি আর কোনো প্রবলেম হবে না। সো এখানে দেখো ইরাটোস্থেনিস, হ্যাঁ ইরাটোস্থেনিস এইটা হচ্ছে একজন ব্যক্তি। এই ব্যক্তিটা মূলত এই ছকটা আবিষ্কার করছে, হ্যাঁ, যার মাধ্যমে মানে ছাঁকুনির সাহায্যে সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করা যাবে। আর তোমাদের আরেকটা তথ্য দিই, তোমাদের তথ্য হচ্ছে এই যে 1 থেকে 100 পর্যন্ত ভাইয়া মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে ভাইয়া 25টি। ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত ভাইয়া মৌলিক সংখ্যা কয়টা? মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 25টা। ওকে, এখন এখানে তো 1 থেকে 100 পর্যন্ত আছে। ইরাটোস্থেনিসের মাধ্যমে ছাঁকুনির যে আবিষ্কার করছে ওই ছাঁকুনির সাহায্যে কিভাবে আমরা সহজেই মৌলিক সংখ্যাগুলো বের করতে পারবো তার প্রসেসটা দেখো, আমরা দেখে নিই। এখানে তোমার 1 আছে, এই যে 1 মানে 2 1 থেকে বড় হতে হবে। সো 1 তো ছোট, 1টাকে আমরা বাদ রাখলাম। দেন দেখো 2, এই যে 2 থেকে স্টার্ট হবে। 2 তো আমরা জানি মৌলিক সংখ্যা। সো 2 এর গুণিতকগুলো দেখবো। এই যে 2 দুগুণে 4, হ্যাঁ, তারপর 3 দুগুণে 6, 4 দুগুণে 8, গুণিতকগুলো আমরা কেটে দিব। এভাবে 10, এভাবে আমরা 14, 16, 18, 20 এগুলো আমরা কেটে দিব এক এক করে, বুঝছো? 28, 30, 32, 34 এভাবে 2 এর গুণিতকগুলো আমরা এই যে কেটে দিব, বুঝছো? 2 এর গুণিতকগুলো আমাদের কাটা যাবে। ওকে, এটা গেল তোমার ভাইয়া 2 এর গুণিতক। এখন আমাদের পরবর্তী মৌলিকটাতে যেতে হবে, মানে পরবর্তী সংখ্যাটাতে যেতে হবে। সংখ্যাটা কি? 3। এখন 3 এর গুণিতকগুলো আমরা যেটা নিব এটাকে কাটবো না। 3 এর গুণিতকগুলো দেখে দাও ভাইয়া। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3 9 এই যে কেটে দিব। 3 4 12 কাটা আছে, 3 5 15 কেটে দিব, 3 6 18 কাটা আছে, তারপর 3 7 21 এই যে কেটে দিব, 3 8 24 এই যে অলরেডি কাটা আছে, তারপর 24 এর পর 3 যোগ করলে 27, 27 এর পর 30 কাটা আছে, তারপর এই যে দেখো 33, তারপর 36, 39 কাটা, তারপর 42 কাটা আছে, দেন 45 কাটবো। 45 এর পর 3 যোগ করলে কত হচ্ছে? 48 কাটা, 48 এর 3 যোগ করলে 51 এই যে কেটে দিব। তারপর 54 কাটা আছে, ঠিক আছে, 54 এর পর 3 যোগ করলে 57 হবে কাটা, 60 কাটা, 63 কাটা যাবে, 66 কাটা আছে, তারপর 69 কাটা যাবে, তারপর 72 কাটা আছে, তারপর 75 এই যে কাটা যাবে, দেন 78 কাটা আছে, 81 কাটা যাবে, 84 এই যে কাটা যাবে, 87 এই যে কাটা যাবে, তারপর কি আছে 91 এই যে কাটা যাবে। ঠিক আছে, না সরি, তো 87 এর পর তোমার 90 কাটা যাবে, 90 কাটা আছে, 90 এর পর 93 কাটা যাবে, 93 এর পর 96, 96 এর পর 99 এই যে এগুলো হচ্ছে 3 এর গুণিতক। এখন আমরা কত হয়ে যাব? 4, এই যে 4 অলরেডি কাটা আছে, আমরা এখন 5 এ যাব। 5 যেহেতু নিচে 5 আমরা কাটবো না। 5 এর পরের গুণিতকগুলো কি? 5 একে 5, 5 দুগুণে 10, হ্যাঁ, 3 5 15 কাটা আছে, তারপর 20 কাটা আছে, 25 এই যে কেটে দিব। 25 এর পর 30 কাটা আছে, দেন 35 কেটে দিব, 40 কাটা আছে, দেন 45 এই যে কেটে দিব, হ্যাঁ, 50 কাটা আছে, তারপর 55 এই যে কেটে দিব, 60 কাটা আছে, 65 কেটে দিব, 70 কাটা আছে, 75 কাটা আছে, 80 কাটা আছে, 85 কেটে দিব, দেন 90 কাটা আছে, দেন 95 কেটে দিব, 100। ঠিক আছে, এগুলা 5। 5 এর পর দেখো 6 সংখ্যাটা কাটা আছে, তো 6 এ যাব না, 7 নিলাম। 7 এর গুণিতক দেখি, 7 একে 7, 7 দুগুণে 14 কাটা আছে, 3 7 21 কাটা আছে, 4 7 28 কাটা আছে, 5 7 35 এই যে কাটা আছে। তারপর 42 দেখো, এই যে 42 কাটা আছে, 42 এর সাথে 7 যোগ করি, কত? 49, এই যে 49টা কেটে দিব। 49 এর পর আমরা 7 যোগ করব, কত হবে? 49 এর সাথে 7 যোগ করলে তোমার এই যে 56 হবে, 56 কাটা আছে, তারপর 56 এর সাথে 7 যোগ করি,
63 কাটা যাবে, 63 পর 7 যোগ করি 70 কাটা যাবে, দেন 77 এই যে কাটা যাবে, 77 পর 7 যোগ করি কত হবে 84, 7 যোগ করলে 84, 84 কাটা আছে, 84 সাথে আমরা 7 যোগ করব কত হবে 91, এই যে 91 আমরা কেটে দিব, 91 এর সাথে আমরা 7 যোগ করব কত হবে 98, কিন্তু কাটা আছে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা 7 এর পর আমাদের দেখো 8 9 10 এগুলা কাটা আছে, দেন আমরা 11 দেখবো, 11 কাটবো না, 11 কে 11, 11 দুগুণে 22, 22 কাটা আছে, তারপর 22 এর সাথে আরো 11 যোগ করবো কত হবে 33 হবে, 33 কাটা আছে কিনা, হ্যাঁ 33 এর সাথে আরো 11 যোগ করব করলে কত হবে 44, 44 দেখো কাটা আছে, 44 এর সাথে আরো 11 যোগ করব কত হবে 55। আচ্ছা, তারপর আরো দেখি, আরো যদি আমি 11 যোগ করি তাহলে আর কোনো কিছু হচ্ছে না, ঠিক আছে, এইগুলাই কাটা যাবে, আর কোনো কিছু কাটা যাবে না। এখন আমরা যদি হিসাব করি তাহলে দেখি কয়টা আছে, এই যে একটা পেলাম, দুইটা পেলাম, তিনটা পেলাম, চারটা পেলাম, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, 21টা, 22টা, 23টা, তারপর 24টা, এই যে 25টা। সো 1 থেকে 100 পর্যন্ত ইরাটোথিনিস ছাঁকুনির সাহায্যে কিন্তু বের করেছি, বুঝতে পারছো? আচ্ছা, এটা জাস্ট দেখাইলাম, এতটা ইম্পর্টেন্ট না। সো পরীক্ষার মধ্যে আসবে যে 1 থেকে 100 পর্যন্ত কয়টা আর কি। সো এখন আমরা এই যে দেখো উদাহরণ 1 সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করে, এই যে এখন আমাদের ম্যাথগুলোতে আসলাম। আমাদের এখানে একটা প্যাটার্ন দেওয়া রয়েছে, যেমন 3 এর পর 10 আছে, 10 এর পর 17, 17 এর পর 24, 24 এর পর 31। এখন আমাদের বুঝতে হবে, মনে রাখবা এই অঙ্কগুলো সলভ করার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস আসে পরীক্ষায়, একটা হচ্ছে তোমার পার্থক্য কিনা, আর পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটা কিনা, এই দুইটা জিনিস মাথায় রাখবা। ওকে, সো আমরা এখন এটা সলভ করব কিভাবে, দেখো আমরা ফার্স্টে তুলব প্রদত্ত সংখ্যাগুলো, এই যে প্রদত্ত সংখ্যাগুলো দেখো 3, তারপর 10, দেন কত আছে 17, তারপর 24 আছে, দেন 31 আছে। ওকে, এইটা হচ্ছে সংখ্যাগুলো। এখন আমাদের দেখতে হবে যে 3 এবং 10 এর মধ্যে কি হচ্ছে। দেখো 10 থেকে 3 বাদ দিলে 7 পাচ্ছি, দেন 17 থেকে 10 বাদ দিলে 7 পাচ্ছি, 24 থেকে 17 বাদ দিলে 7, 31 থেকে 24 বাদ দিলে 7, মানে এখানে পার্থক্য চলছে, মানে বিয়োগ করতেছি, বাদ দিচ্ছি। সো পার্থক্য প্রতিবার 7 করে কিন্তু হচ্ছে। একটা জিনিস বুঝলাম, এখানে এই প্যাটার্নটা দেখে আমরা বুঝতে পারতেছি কি প্রতিবার 7 করে মানে হচ্ছে আর কি। সো এখানে লিখব পাশাপাশি, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, এই যে দুইটি সংখ্যার এই যে পার্থক্য 7। সো তারপর আমরা এভাবে লিখে দিব লক্ষ্য করি কি প্রতিবার, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য, এই যে প্রতিবার পার্থক্য 7, আমরা প্রতিবার পার্থক্য 7 করে দেখতে পারতেছি। এখন বলছে আমাদের ভাইয়া পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। সো এই যে দেখো আমরা বুঝি 3 এর সাথে 7 যোগ করে 10 পাওয়া যাচ্ছে, 10 এর সাথে 7 যোগ করে 17 পাওয়া যাচ্ছে, 17 এর সাথে 7 যোগ করে 24, 24 এর সাথে 7 যোগ করে 31 পাওয়া যাচ্ছে। এখন আমরা যে এখানে এই দুইটা সংখ্যা বের করব, সো এইটা কিভাবে বের করব, 31 এর সাথে আমরা যদি 7 যোগ করি এই সংখ্যাটা পাওয়া যাবে, আবার এইটার সাথে 7 যোগ করলে এইটা পাওয়া যাবে। সো এখন দেখব যে অতএব পরবর্তী দুইটি সংখ্যা, পরবর্তী দুইটি এই যে সংখ্যা হবে যথাক্রমে, পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে। দেখো আমরা এই যে এই সংখ্যাটার সাথে আমরা কত যোগ করব ভাইয়া, এখন এই যে 7, কারণ কোন একটা সংখ্যার সাথে এই 7 যোগ করে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। সো 31 এর সাথে 7 যোগ করে 38 পাবো, এবং আমরা এই যে 38 পাইলাম না, 38 এর সাথে 7 যোগ করে কত পাবো 45 পাবো। বুঝছি, এইভাবে 45 এর সাথে 7 যোগ করে এরপর একটা পাবো, এভাবে যদি আমাদের 10টা বলে আমরা কিন্তু ইজিতে বের করে ফেলতে পারবো। বুঝছি আমরা। আচ্ছা, আমরা এখন নেক্সটে যাই। দেখো উদাহরণ আমরা দুইটা দেখি, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করে। আচ্ছা, আমরা এখন সেম প্রসেসে এটা করব। এই যে প্রদত্ত সংখ্যাগুলো কি আছে তোমার 1, তারপর 4, 9, 16, দেন 25। ওকে, দেন আমরা এখানে দেখি এখানে কি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তীটা পাওয়া যাচ্ছে নাকি পার্থক্য কইরা হচ্ছে। আমরা যদি 4 থেকে 1 বাদ দিই 3 পাচ্ছি, 9 থেকে 4 বাদ দিলে কত পাচ্ছি ভাইয়া, 9 থেকে 4 যদি আমরা বাদ দেই তাহলে কিন্তু আমরা 5 পাচ্ছি। সো এখানে 3 হইলো, এখানে 5 হইলো, আবার 16 থেকে 9 যদি বাদ দেই
তাহলে আমরা কত পাচ্ছি ভাইয়া? 7 পাচ্ছি। আচ্ছা একটা জিনিস দেখো, আমরা যদি যোগ করি তাহলে কি হচ্ছে, 1 আর 4 যোগ করলে পরবর্তী সংখ্যা কিন্তু পাচ্ছি না, 5 কিন্তু পাচ্ছি না, বা 9 আর 4 যোগ করলে পরবর্তী সংখ্যা যে তোমার 13 হবে এইটাও পাচ্ছি না। সো এখানে পার্থক্য হচ্ছে আমাদের, দেখো 4 থেকে 1 বাদ দিলে 3, মানে এর আগের সংখ্যা থেকে পূর্বের সংখ্যাটা, মানে এই সংখ্যাটা থেকে এর আগের সংখ্যাটা আমাদের বিয়োগ করতে হবে, এইটাই পার্থক্য। দেন 9 থেকে 4 বাদ দিলে আমরা কত পাচ্ছি ভাইয়া? 5। 16 থেকে 9 বাদ দিলে আমরা কত পাচ্ছি? 7 পাচ্ছি। আচ্ছা দেন 25 থেকে 16 বাদ দিলে কত পাচ্ছি ভাইয়া? 9 পাচ্ছি। সো এখানে কি হচ্ছে, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, এই যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুইটি এই যে সংখ্যার, এই যে দেখো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য এখানে কাজ করতেছে। ওকে, এখন আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমরা তো এর আগের অঙ্কে ভাইয়া প্রতিবার পার্থক্য কিন্তু একই সংখ্যা পাইছি, বাট এখানে পার্থক্যগুলোর মধ্যেও কিন্তু আবার একটা জিনিস কাজ করতেছে, সেটা হচ্ছে দেখো এই যে এখানে ফার্স্ট সংখ্যাটা ছিল ভাই আমাদের 3, দেন সেকেন্ড সংখ্যাটা আবার 5 হয়ে গেল। এইটা আবার কিভাবে হইলো ভাইয়া? এইটা দেখো কিভাবে হইলো, দেখো আমাদের এই যে 3 এর পর এখানে যে 5 হইলো, এটা কিভাবে হইলো? অবভিয়াসলি আমাদের 3 এর সাথে 2 যোগ করে আমাদের 5 হচ্ছে। আবার 5 এর পর এখানে পরবর্তী যে পার্থক্যটা 7 কিভাবে হইলো? 5 এর সাথে অবভিয়াসলি 2 যোগ করে আমাদের কি হচ্ছে? 7 পাওয়া যাচ্ছে। মানে পার্থক্যগুলোর মধ্যে 2 যোগ করে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে, পার্থক্য। ওকে, সো আমরা মূলত এখন কি করব, এখানে এই জিনিসটা বুঝি আমরা, 1 এর সাথে 3 যোগ করে তো 4 পাওয়া গেছে। আচ্ছা এটা বুঝলাম, এটা ব্যাপার না। হ্যাঁ, এখন 4-এর পর এটা 9টা কিভাবে হইলো দেখো, 4-এর পর আমরা এখানে যে 3টা পাইলাম, 3-এর সাথে আমরা আরো 2 যোগ করব, 3-এর সাথে 2 যোগ করলে কত? 5, অর্থাৎ 4-এর সাথে 5 যোগ করলে 9 হচ্ছে। এখন আমরা 16টা কিভাবে বের করব দেখো তো, এই যে 9 এখানে কি 5 আছে না, সো 5-এর সাথে আমরা আরো 2 যোগ করব, 5 আর 2 এর 7, সো 7 আর 9 যোগ করলে 16 হচ্ছে। আবার 16-এর পর আমরা 25টা কিভাবে বের করব, সো 16 এটা সংখ্যাটা, সো 16-এর পার্থক্য কত ভাইয়া? 7 না, এই যে এখানে পার্থক্যটা কত? 7। 7-এর সাথে আমরা আরো 2 যোগ করব, 7 আর 2 এর 9, মানে পার্থক্যের সাথে আমরা এখানে পার্থক্যগুলো 2 করে বাড়তেছে, সো পার্থক্যের সাথে আরো 2 যোগ করব, করার পর এই দুইটা সংখ্যা যোগ করে আমরা মূলত এইটার সাথে যোগ করে পরবর্তী সংখ্যাটা পাবো আর কি। ওকে, আচ্ছা সো এখানে আমরা কথাটা কিভাবে লিখে দিব দেখো, লক্ষ্য করি, এই যে লক্ষ্য করি প্রতিবার, লক্ষ্য করি প্রতিবার, আমরা ওই সময় লিখছি প্রতিবার পার্থক্য এত, বাট এখানে পার্থক্য কিন্তু চেঞ্জ হচ্ছে। সো লক্ষ্য করি প্রতিবার পার্থক্য, এই যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত করে বাড়তেছে? 2 করে। 3-এর পর এখানে পার্থক্য 5 চলে গেছে, 5-এর পর 7, সো এদের মধ্যে ডিফারেন্ট কত? 2। সো লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে, এই যে 2 করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে বৃদ্ধি পাচ্ছে, বুঝছি ভাই? সো আমাদের বলছে পরবর্তী দুইটি সংখ্যা কত? অতএব, এই যে অতএব পরবর্তী দুইটি সংখ্যা, পরবর্তী দুইটি সংখ্যা হবে, এই যে হবে যথাক্রমে, পরবর্তী দুইটি সংখ্যা কত হবে দেখো, আমাদের এখানে তোমার সংখ্যাটা কত ভাইয়া? দেখো এখানে সংখ্যাটা হচ্ছে ভাইয়া আমাদের 25। সো আমরা ফার্স্টে এই যে ফার্স্টে আমরা 25 লিখব, 25 এরপর যোগ দিব। সো এখানে আমরা পার্থক্যটা কত পাচ্ছি? 9 পাচ্ছি না, সো আমরা এখন 9 লিখব। আমি তোমাদের কি বলছি, পরবর্তী সংখ্যাটা যে পাবো পার্থক্য যত না এর সাথে 2 যোগ করব, করে নেক্সট সংখ্যাটা পাবো। সো 9 এর সাথে আমরা এখন কি করব ভাইয়া? 2 যোগ করব, 9 এর সাথে 2 যোগ করলে কেবল এই সংখ্যাটা, আর 9 এর সাথে 2 যোগ করার পর যেটা পাবো ওইটাই হচ্ছে পরবর্তী সংখ্যাটা। সো 9 আর 2 এ কত? 9 আর 2 হচ্ছে 11, 25 আর 11 কত? 36, বুঝছি? 36 পাইলাম। তাহলে এরপরেরটা আমরা কিভাবে বের করতে পারবো? সো 36-এর সাথে আমাদের এরপরের পার্থক্যটা দেখো, এরপরের পার্থক্যটা এই যে এখানে ধরো তোমার পরবর্তী সংখ্যাটা আমরা এই যে 36 পাইলাম না, পরবর্তী 36, আর এখানে পার্থক্যটা কত ছিল? এই যে 11 ছিল, 9-এর পর তো এখানে 11 হবে। সো এর পরবর্তী সংখ্যাটা আমরা কিভাবে বের করব দেখো, 36, এখন পার্থক্য কত আছে? 11। সো এখন 11-এর সাথে আবার আমরা 2 যোগ করে দিব, তাহলে পরবর্তী সংখ্যাটা পেয়ে যাব। সো 36 আর 11 আর 2 হচ্ছে 13, সো কত হচ্ছে? 49, ঠিক আছে? 49। বুঝাইতে পারছি?
এই হলো আমাদের ম্যাথ। এইভাবে মূলত সলভ করতে হবে প্রশ্নগুলো। এছাড়া আমি তো তোমাদের আরো অনেক অনেক প্র্যাকটিস নেক্সট ক্লাসটা টাইপ ভিত্তিক এবং বোর্ড কোশ্চেন ওইগুলার ক্লাস নিব। ওকে, সো তারপর আমরা যাই। তারপর উদাহরণ 3 দেখো কি বলছে এখানে, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটা নির্ণয় করো। এখানে সংখ্যা তো এইটা দেওয়া আছে তাই না? সো প্রদত্ত সংখ্যাগুলো দেখো, প্রদত্ত এই যে প্রদত্ত সংখ্যাগুলো কি আছে ভাইয়া? 1, 5, 6, এই যে 11, দেন 17, 28, এটা হচ্ছে আমাদের ভাইয়া প্রদত্ত সংখ্যাগুলো। এখন আমাদের দেখতে হবে এখানে কি পাশাপাশি দুটি সংখ্যার যোগ করে কি পরবর্তীটা পাওয়া যাচ্ছে নাকি পার্থক্যের কাজ হচ্ছে। আমরা প্রথমে যোগটা দেখি তো। সো 5 আর 1 এই যে দুইটা সংখ্যা যোগ করে কিন্তু এই যে 6 পাওয়া যাচ্ছে, 6 আর 5 যোগ করে 11 পাওয়া যাচ্ছে। সো আমাদের আর দেখার দরকার নাই, এখানে মূলত পাশাপাশি দুটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে, বুঝছি। সো আমরা এখানে কি লিখবো দেখো, 5 আর 1 যোগ করে এই যে পরবর্তী সংখ্যা 6 পাওয়া যাচ্ছে, 5 আর 6 যোগ করে এই যে পরবর্তী সংখ্যা 11 পাওয়া যাচ্ছে, মানে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল। 6 আর 11 যোগ করলে 17, তারপর 17 আর 11 যোগ করলে কত হবে? 10, 20, 28। হ্যাঁ, এখন দেখো, এখন 28 আর 17 যোগ করলে কি পাওয়া যাবে? 20, 30, 40, 45। ওকে, আচ্ছা। সো আমাদের এখানে বলছে তো পরবর্তী সংখ্যাটা নির্ণয় করো। সো আমরা এখানে লিখে দিব যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। ওকে, এখানে লিখে দিব লক্ষ্য করি এখানে লিখব পরপর, লক্ষ্য করি পরপর এই যে পরপর দুইটি সংখ্যার যোগফল। লক্ষ্য করি পরপর দুইটি সংখ্যার যোগফল, পরবর্তী সংখ্যাটা যোগফল পরবর্তী সংখ্যা। আমরা এটা বুঝছি তো কথাটা, এই যে পরপর দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা, পরপর দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী, পরপর দুইটা যোগ করে পরবর্তী। সো আমাদের পরবর্তী সংখ্যাটা কি হবে আমাদের প্রশ্নে তো চাইছে। সো অতএব পরবর্তী সংখ্যাটি হবে, দেখো আমাদের এই পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে কিন্তু পরবর্তী এই জায়গার মধ্যে যে সংখ্যাটা আছে না ওইটা কিন্তু বের হয়ে যাবে। সো আমরা 17 আর 28 যদি যোগ করি আমরা কত পাচ্ছি? পরবর্তী সংখ্যা 45 পাচ্ছি, বুঝছি। এই যে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তরটা। ক্লিয়ার? ওকে, দেন পরে আরো বের করতে পারো 45 এর সাথে আবার কি করবো, এই যে পরবর্তী সংখ্যা তো আমরা এটা পেলাম 45, দেন 28 আর 45 যোগ করলে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাবে 60 and 70, 73 পরবর্তী সংখ্যাটা। এইভাবে যতটা বলে না কেন তোমরা পারবে। আচ্ছা, দেন এখানে দেখো একটা প্রশ্ন করছে যে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো। আমাদের 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে হবে। তার আগে আমরা কি ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো বুঝি? ক্রমিক বলতে কি বোঝে? ক্রমান্বয়ে, এই যে একের সাথে একের পর কি হবে 2, 2 এর পর 3, এভাবে ক্রমান্বয়ে যাবে। 4 এর পর 5, দেন 6, 7, 8, 9, 10, এই যে এইগুলা হচ্ছে ভাইয়া তোমার 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা। এখন আমাদের এই ক্রমিক স্বাভাবিক সংখ্যার ভাইয়া কি বলছে? যোগফল বের করতে বলছে, যে এখানে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত হবে। ওকে, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল এখানে কত হবে 1 থেকে 10 পর্যন্ত। আচ্ছা, সো 1 থেকে 10 পর্যন্ত আমরা যদি ক্যালকুলেটর নিয়ে যোগ করি, 1 এর সাথে 2 যোগ করি 3, 3 এর সাথে 3, 6, 6 এর সাথে 4, 10 এভাবে যোগ করি তাহলে 55 পাবো। সো আমরা এইভাবে করব না, আমরা একটা কাজ করব, আমরা সূত্রের মাধ্যমে করব। সো সূত্রের মাধ্যমে করার আগেও সূত্রটা কিভাবে আসছে ওইটাও আমরা সলভ করব, কারণ অনেক সময় প্রশ্নের মধ্যে যদি প্রশ্নটা হার্ড হয় তখন আমাদের বলবে যে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার সূত্রটা বিশ্লেষণ করো বা প্রতিপাদ করো, বুঝছো, এরকম। আচ্ছা, যাই হোক, আমরা এখন সূত্রটা দেখি কিভাবে কি করা যায়। এই যে ক দিয়া আমরা 1 থেকে 10 পর্যন্ত এভাবে লিখব। লিখছি, আবার ক দিব, ক দিয়া 1 থেকে 10 পর্যন্ত উল্টায় লিখব। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, দেন 1 উল্টায় লিখলাম। এখন আমরা ভাইয়া যোগ করে দিব, বুঝছি। আমরা কি করব? যোগ করে দিব। এই যে এখানে লিখতে পারো যে যোগ করে
যোগ করে আমরা যোগ করব ক আর ক এর যোগফল কি 2 ক। দেন দেখো 10 আর 1 এই যে 1 আর 10 এই যে এটা কি আমরা যোগ করব না, দেন প্লাস, তারপর 2 আর 9 যোগ করব, 2 আর 9 যোগ করব। সো আমরা এগুলা ডট ডট দিয়ে দিতেছি, আর এখানে লাস্টেরটা লিখি 10 আর 1 1 এ যোগ করব। সো একটা জিনিস বুঝতে পারতেছো, 10 আর 1 11, 9 আর 2 11, 10 আর 1 মানে সবগুলার যোগফল আমাদের 11ই বের হচ্ছে। সো এখন আমরা কি করতে পারি দেখো, এখন আমরা এই যে 2 ক লিখলাম, হ্যাঁ 2 ক লেখার পর আমাদের দেখো এই যে 1 + 10 2 + 9 এভাবে কয়টা পদ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টা লেখার দরকার নেই। সো আমরা এখানে ফার্স্টেরটা লিখি এই যে 1 + 10 এই যে 1 + 10 লিখলাম, এখানে পদ আছে কয়টা ভাইয়া 10টা। সো এই যে এখানে 10 লিখলাম, হ্যাঁ 1 আর 10 বলতে 11 আছে ভাইয়া, এই যে 11 আছে কয়বার, একবার দুইবার এভাবে করতে করতে 10 বার আছে। সো 1 + 10 গুণ মানে পদ আছে 10টা, এরকম 11 আছে কয়টা 10টা। ওকে, দেন আমরা কি করব, দেন আমরা এই যে কটা লিখব, দেন দুইটা নিচে চলে যাবে দুইটা, দেন উপরে হবে 1 + 10 গুণ 10, এই যে দেখছো এই যে এটা করলাম। দেন দেখো আমরা তো তোমার যোগফলটা বের করব, এই যে 10 আর 11 একে হচ্ছে 11 গুণ 10 নিচে 2, 11 আর 10 এ গুণ করবা 2 দ্বারা ভাগ করবে, অ্যানসারটা তুমি 55 পাবা। অ্যানসারটা ভাইয়া তোমরা 55 পাবা, বুঝছি। এই যে সো এই সবগুলো সংখ্যার যোগফল আমরা এইভাবে বের করছি। এখন বলবে যে সূত্রটা বিশ্লেষণ করো বা প্রতিবাদ করো। সো সূত্রটা এখন কিভাবে কি আসছে দেখো, আমরা এরপর এই যে নিচে এই জায়গার মধ্যে লিখবো, কিন্তু আমি এখানে লিখতেছি। আমরা সূত্রটা তৈরি করি দেখো, আমাদের যোগফল, ঠিক আছে, যোগফলের সূত্রটা তৈরি হবে, ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফলের যে সূত্রটা ওইটা কিন্তু আমরা তৈরি করতে পারি। এই যে দেখো, সো এখানে 1, এই যে 1 বলতে কি বোঝায়, 1 বলতে এই যে এইটা প্রথম সংখ্যা। সো আমরা লিখবো এই যে প্রথম সংখ্যা, তারপর এখানে কি আছে ভাইয়া যোগ আছে, যোগ দিয়ে 10। সো 10 বলতে কি বোঝায় শেষ সংখ্যা, সো যোগ দিব, দেন আমরা এখানে লিখে দিব যে শেষ সংখ্যা, বুঝছি, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। আর 10 বলতে কি বোঝায়, 10 হচ্ছে এটা পদ সংখ্যা, মানে কয়টা পদ আছে, এখানে মোট 10টা পদ আছে। সো গুণ দিয়ে আমরা লিখে দিব পদ সংখ্যা, বুঝছি, পদ সংখ্যা। নিচে কি আছে ভাইয়া 2 আছে। সো এটাই হচ্ছে এটাই হচ্ছে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফলের সূত্র। সো এইভাবে নিচে এভাবে লিখে দিও, তাহলে অঙ্কটা হয়ে গেল। হ্যাঁ যদি বলে, আর যদি বলে এভাবে অঙ্কের মাধ্যমে 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগফল বের করে, তাহলে এভাবে করতে হবে, বুঝাইতে পারছি। আচ্ছা তারপর নেক্সটে দেখি কি বলছে, এই যে 10 11 12 13 14 প্লাস ডট ডট 20, হ্যাঁ এটার তোমার বলছে যে ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো। আচ্ছা সো আমরা সূত্রের মাধ্যমে করব, এই যে দেখো তোমার যোগফলের, এই যে যোগফলের আমরা সূত্র ইউজ করব। আচ্ছা কি কেন আমরা বুঝছি ক্রমিক সংখ্যার যোগফলের সূত্র হবে, কারণ ক্রমান্বয়ে আছে, দেখো 10 11 12 13 14 15 এভাবে 20 পর্যন্ত সিরিয়ালে ক্রমান্বয়ে আছে। সো এটা ক্রমিক স্বাভাবিক সংখ্যার, আমাদের বলছে যোগফল বের করো, প্রশ্নে বলে দিবে। সো যোগফলের আমরা সূত্রটা বসাই, এই যে প্রথম সংখ্যা যোগ কি হবে শেষ সংখ্যা, আমাদের সূত্রটা মুখস্থ রাখতে হবে, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ কি হবে, গুণ হবে পদ সংখ্যা, বুঝছি, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ কি হবে পদ সংখ্যা, বাই কি হবে এই যে বাই 2 হবে। ওকে, এখন দেখো আমাদের এই যে প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা 10 না, এই যে 10, তারপর শেষ সংখ্যা কত হবে, শেষ সংখ্যা দেখো 14 না, কিন্তু শেষ সংখ্যা হচ্ছে 20, এই যে শেষ সংখ্যা 20 দিলাম। ওকে, আমরা শেষ সংখ্যা কত দিলাম ভাইয়া 20। তারপর দেখো আমাদের কি হবে বলছে পদ সংখ্যা, এখন পদ কয়টা, আমরা হয়তো বা 1 থেকে 10 পর্যন্ত আমরা 10টা পদ পাচ্ছি, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। বাট 10 থেকে 20 বলছে, আমরা হয়তো বা মনে করতে পারি এখানে 10টা পদ আছে, বাট ভুল, 10টা না, এখানে 11টা পদ আছে। গণি 10 11 12 13 14 15 16 17 18 19 20, এই যে 11টা আছে, তোমরা গণে দেখো 11টা আছে। সো আমরা এখানে পদ সংখ্যা 11 দিব, আর নিচে 2 দিব। দেন আমরা ক্যালকুলেশন করি, 20 আর 10 হচ্ছে 30, 30 আর 11 আর নিচে হবে 2, 30 আর 11 গুণ করে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে ভাইয়া অ্যানসারটা পাবো 165, 165। এই যে এটা হচ্ছে আমাদের উত্তর, বুঝাইতে পারছি, এটা হচ্ছে আমাদের উত্তর। ওকে, দেন আমরা নেক্সট ম্যাথে যাই। দেখো আমাদের নেক্সট ম্যাথে কি বলছে, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। আমাদের প্রথম 10টা বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে। সো ফার্স্টে বিজোড় সংখ্যার যোগফলের সূত্র আছে আর কি ক স্কয়ার। সো এটা দ্বারা আমরা দেখব
এখন দেখো আমি যদি ক্যালকুলেটরের মাধ্যমে করি, এগুলা কিন্তু প্রথম 10টা বিজোড় সংখ্যা, যেমন একের পর বিজোড় 3, 5, 7, 9, 11 এভাবে প্রথম 10টা নেওয়া হয়েছে। সো সবগুলো যদি যোগ করো তাহলে 100 বের হবে। হ্যাঁ, এটা তো তোমার এই যে এভাবে বের করতে পারো, বাট আমরা শর্টকাটেও কিন্তু বের করতে পারি। প্রথম 10টা বিজোড় সংখ্যার যোগফল বা বিজোড় সংখ্যার যোগফল বললে আছে না, তখন একটা সূত্র আছে এই যে ক স্কয়ার। সো ক এর মান কত? ক এর মান হচ্ছে এখানে এই যে এখানে তোমার এই কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা। সো আমরা 10 দেয়া দিব আর উপরে স্কয়ার, দেন কত হবে? দুইটা 10 গুণ দিলে হবে 100। এই যে এভাবে শর্টকাটে আমরা বের করতে পারি। যখন বলবে যে ম্যাথ করার মাধ্যমে এটা সলভ করো, এভাবে করো, যোগফল নির্ণয় করো। সো আমরা এখন এইটা দেখি, দেখো কিভাবে এই যে এই সূত্রটা হইছে ক স্কয়ার যে সূত্রটা। সো আমরা ফার্স্টে 1 আর 3 লিখব। 1 আর 3 এ কত? 4। দেন এই তিনটা লিখব, 1 3 5। তো 5 আর 3 হচ্ছে 8, 8 আর 1 এর 9। তারপর আমরা এই 4টা লিখব। সো 1 3 5 আর 7 কত হচ্ছে? 5 আর 9, 9 আর 7 কত হচ্ছে? 9 আর 7 হচ্ছে তোমার 16। তারপর আবার বাড়াবো, 1 3 5 7, দেন 9 লিখি, 16, 16 সাথে 9 যোগ করলে কত হবে? 25। আচ্ছা, আর না যাই। এখন দেখো আমরা যদি 4 কে ভাঙি, 2 দুগুণে 4 অর্থাৎ 2 স্কয়ার। সো 4টা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে, কারণ একে বর্গে পরিণত করতে পারতেছি, 2 স্কয়ার। দেন 9 কে যদি আমরা বর্গ করি 3 স্কয়ার, 3 3 9। 16 কে যদি করি 4 স্কয়ার, দেন 25 কে যদি করি 5 স্কয়ার। এভাবে যদি বলে কতম সংখ্যা কত হবে, তাহলে আমরা কিন্তু ক স্কয়ার দিতে পারি। এই যে এইটা থেকে, এই যে এইটা থেকে আমরা কিন্তু সূত্রটা তৈরি করে ফেলছি। এই যে সূত্রটা তৈরি করে ফেলছি, ক স্কয়ার। এখন ক এর মান, এখানে ক বলতে পদ সংখ্যা আর কি, কয়টা পদ আছে? 10টা। সো আমরা 10 বসাই দিব, উপরে স্কয়ার 10 10 100, দুইটা 10 গুণ দিলে 100। বুঝতে পারছি? এইভাবে সূত্র আসলো আর কি। দেন আমরা এখন দেখবো এই যে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয়। আমরা দুইটি সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করব। সো এরকম বইয়ে কয়েকটা আছে। সো আমি এইগুলো সলভ করি, দেন আরো সলভ করব ওই যে প্র্যাকটিস ক্লাসে, আরো অনেক সলভ করাবো। সো আমরা তোমার এই যে এইগুলার দেখি, এই যে আমরা এগুলার দেখি, এখানে 2 দেখব, 5 দেখব, তারপর 8 8 10 আর 13 দেখব। দেখো এই যে দুইটা কিভাবে হইতাছে, দেখো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার। আমরা যদি আরেকটু বুঝি, দুইটি সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো। এই যে সংখ্যাটা, এটা দুইটা সংখ্যার এরকম লিখবো, লিখা বর্গ দিয়া যেন যোগ করলে আমাদের এইটা পাওয়া যায়। যেমন 1 এর উপর স্কয়ার করলে কত হয়? অ্যানসারটা 1 1 1। 1 এর উপর স্কয়ার 1 1 1। সো 1 আর 1 কে যোগ করলে 2। আর এগুলা কি? বর্গের মাধ্যমে, বর্গের যোগফলের মাধ্যমে কিন্তু প্রকাশ করতেছি। সো 5 কে কিভাবে করতে পারি? 1 এর উপর স্কয়ার 1 1 1, দেন 2 এর উপর যদি স্কয়ার দিই, 2 দুগুণে 4 আর 1 এ যোগ করলে 5। তো দুইটা সংখ্যার, এই যে দুইটা সংখ্যার আমরা কি করতেছি? বর্গের যোগফলের মাধ্যমে কিন্তু প্রকাশ করতেছি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, তারপর এই যে 8টাকে আমরা কিভাবে বের করতে পারি? দেখো 2 এর উপর স্কয়ার 2 দুগুণে 4, আবার 2 এর উপর স্কয়ার 2 দুগুণে 4, 4 এ 4 কত হইছে ভাইয়া? 8 হইছে না? আচ্ছা, দেন 10 কে আমরা করি, দেখা তো 10 কে কিভাবে করতে পারি? 1 এর উপর স্কয়ার, দেন 3 এর উপর স্কয়ার, 3 3 9 আর 1 এর উপর স্কয়ার মানে 1 10। আচ্ছা, 13 কে আমরা কিভাবে করতে পারি? দেখো তো ভাইয়া, 2 এর উপর স্কয়ার 2 দুগুণে 4, দেন 3 এর উপর স্কয়ার 3 3 9, 9 আর 4 কত ভাইয়া? 13 না? এরকম ভাবে আমাদের আরো অনেক আছে, আমরা আরো অনেক কিছু সলভ করব। হ্যাঁ, আচ্ছা, তারপর আরেকটা দেখি তথ্য তোমার। এই যে এখানে একটা তথ্য আছে সুন্দর, 1 থেকে 100 পর্যন্ত 35টি সংখ্যার দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। মানে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে না, এর মধ্যে 35টা সংখ্যাকে দুইটা সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। ওই যে আমরা যে এর আগে যোগফল হিসেবে দুইটা সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করছি, ওইভাবে। সো তোমাদের এই তথ্যটা কিন্তু এমসিকিউর মধ্যে আসতে পারে। 1 থেকে 100 পর্যন্ত কয়টা সংখ্যাকে দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়, তখন বলতে হবে যে তোমার 35টা সংখ্যাকে। আচ্ছা, এছাড়া তোমাদের আরো কিছু সংখ্যা আছে যেটা আমরা তো দুইটা সংখ্যার স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল রূপে জাস্ট একভাবে প্রকাশ করছি। জাস্ট দুইটা বর্গ, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, যোগ করলাম। সো এইভাবে আমরা কিন্তু দুই রকম ভাবেও করতে পারি। সো এই যে যেমন ধরো আমরা একটু আগে 4 করছিলাম না, কিভাবে করছিলাম? 1 এর উপর, সো আমরা কিছুক্ষণ আগে 5 করছিলাম না, 5 কে কিভাবে করছিলাম? 1 এর উপর স্কয়ার, তারপর 2 এর উপর স্কয়ার 2 দুগুণে 4 আর 1 5। তো এই একভাবেই কিন্তু করা যায়।
এই একভাবে দুইটা সংখ্যার বর্গের সমষ্টি রূপে 5কে করা যায়। বাট এমন অনেকগুলো সংখ্যা আছে যেটা আরো একভাবে কিন্তু করতে পারবো, আরো একভাবে করতে পারবো। সো এরকম কয়েকটা দেখি আমি। এই যে 50 হচ্ছে এর মধ্যে একটা সংখ্যা। 50কে দেখো আমরা করতে পারি এভাবে, এক স্কোয়ার, দেন আমরা 7 স্কোয়ার, হ্যাঁ 7 স্কোয়ার, বুঝছি। সো 7 স্কোয়ার, সো 7 7 কত 49, আর একে কত, এক একে স্কোয়ার মানে এক একে 49 আর একে 50। আচ্ছা, দেন আমি এইটাকে আরেকভাবে করতে পারি, দেখো 5 এর উপর স্কোয়ার, 5 5 25, দেন 5 এর উপর স্কোয়ার, 5 5 25, কত হচ্ছে 50 হচ্ছে না? এই যে 50 কিন্তু হচ্ছে। সো এই দুইভাবে কিন্তু করা যাচ্ছে। দেন আমরা যদি আরেকটা সংখ্যা দেখি, দেখো 65, 65কে দেখো আমরা কি করতে পারি, এক স্কোয়ার, দেন 8 স্কোয়ার, 8 8 কত ভাইয়া, 8 8 64, আর এক স্কোয়ার, এক একে 1, 64 আর একে কত 65 না? সো এইরকম করতে পারি। আমরা আরেকভাবে করতে পারি, দেখো আমরা আরেকভাবে হচ্ছে 4 স্কোয়ার, 4 4 কত 16, 4 4 16, দেন আমরা করতে পারি 7 স্কোয়ার, হ্যাঁ 7 7 49, 49 আর 16, এই যে 49 আর 16 যোগ করলে আমাদের 65 হচ্ছে, 65 হচ্ছে, বুঝছি। 49 আর 16 যোগ করলে 65 হচ্ছে, এইভাবে। সো এখানে কিন্তু দুইভাবে করা যাচ্ছে, বাট এর আগের অঙ্কগুলো কিন্তু একভাবে করতে পারছি। সো এই তথ্যটা মনে রাখবো, 1 থেকে 100 পর্যন্ত 35টা সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা আছে। হ্যাঁ এইভাবে প্রকাশ করা যায়, 1 থেকে 100 পর্যন্ত 35টা সংখ্যাকে। আর এরকম অনেকগুলা সংখ্যা আছে যেগুলা দুইভাবেই প্রকাশ করা যায়। ওকে, আচ্ছা। সো তারপর আমরা দেখো এখানে আরেকটা সুন্দর একটা তথ্য আছে, সেটা হচ্ছে দেখো এখানে কি বলছে, এই যে এখানে আমাদের কি বলছে দেখো, 3 ক্রমের বলছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করো। ওকে, 3 ক্রমের ম্যাজিক বর্গ। এখন 3 ক্রমের ম্যাজিক বর্গটা কিভাবে গঠন করবে দেখো, এই যে এখানে ধরো একটা বর্গ দিলাম, এই যে এটা একটা কিন্তু ভাইয়া বর্গ হইছে। ওকে, বর্গ বলতে কি বোঝে, যার সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান তাকে কি বলে ভাইয়া, বর্গ বলে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা, এখানে বর্গটা বুঝলাম। এখন আমাদের বলছে এখানে তথ্যটা কি বলছে, 3 ক্রমের ম্যাজিক বর্গ, 3 ক্রমের ম্যাজিক বর্গ বলছে। সো 3 ক্রমের ম্যাজিক বর্গ বললে আমাদের একটা কাজ করতে হবে আমাদের, এই যে আচ্ছা তার আগে একটা জিনিস দিই, এইটাকে বলে প্রস্থ আর এইটাকে বলে দৈর্ঘ্য। সো এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। আমাদের দৈর্ঘ্য বরাবর আমাদের 3টা ভাগ করতে হবে। এই যে দেখো দৈর্ঘ্য বরাবর, এই দৈর্ঘ্য বরাবর আমাদের সমানভাবে 3টা ভাগ করতে হবে। এই যে 1 ভাগ, তারপর এই যে 2 ভাগ, ওকে 1 ভাগ, দেন 2 ভাগ, এই যে এটা একটু বাঁকা হয়েছে। ওকে, এই যে ঠিক আছে। সো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, দেন আমরা এখন কাজ করব, এই যে প্রস্থ বরাবর আমরা 3টা ভাগ করব। এই যে 1 ভাগ, দেন এই যে দেখো 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, প্রস্থ বরাবর 3 ভাগ, দৈর্ঘ্য বরাবর 3 ভাগ। সো ফার্স্টে আমাদের একটা কোশ্চেন বলছে যে, এই যে এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটা হচ্ছে তোমার এই যে দেখো ভাইয়া, 3 ক্রমের ম্যাজিক বর্গের দৈর্ঘ্য প্রস্থ বরাবর কয় ভাগে ভাগ করা যায়, এরকম কিন্তু এমসিকিউর মধ্যে আসতে পারে। দৈর্ঘ্য বরাবর আমরা দেখলাম 3 ভাগ, আর প্রস্থ বরাবর দেখলাম 3 ভাগ, এরকম উত্তরটা শেষ। দেন আমাদের বলছে এই যে কয়টি ছোট বর্গক্ষেত্র তৈরি হবে। আমাদের ছোট বর্গক্ষেত্র কয়টা তৈরি হয়েছে আমরা যদি গণি, তাহলে দেখো 1 2 3 3 6 3 6 9, আমাদের মোট 9টা ছোট বর্গক্ষেত্র তৈরি হচ্ছে। এইটার অ্যান্সার পাইলাম। দেন আমাদের বলছে ম্যাজিক সংখ্যা কত, আমাদের ম্যাজিক সংখ্যাটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, আমরা তো জানি ম্যাজিক সংখ্যা কত, বাট আমি তোমাদের দেখাই প্র্যাকটিক্যালি। ওকে, সো আমরা এখানে 2 বসাবো, এখানে 4 বসাবো, এখানে 6 বসাবো, 8 বসাবো। এখন দেখো এখানে 4 আছে, এখানে 8 আছে। সো আমরা জানি 3 ক্রমের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে তোমার, আমরা জানি 3 ক্রমের ম্যাজিক সংখ্যাটা হচ্ছে ভাইয়া 15। সো 8 আর 4 এ যোগ করলে কত হচ্ছে, 8 4 এ যোগ করলে 12, 12 15 হইতে গেলে আর কত লাগে, 3 লাগে। যে 3 15, 4 আর 2 এ হচ্ছে 6, 15 হইতে গেলে আর ভাইয়া কত লাগে, 9 লাগে। এই যে তারপর 2 আর 6 এ যোগ করলে 8, 15 হইতে গেলে 7 লাগে। দেন 7 আর 3 এ যোগ করলে 10, 15 হইতে গেলে এখানে 5 লাগে। 6 আর 8 এ যোগ করলে কত হচ্ছে, 14, 15 হইতে গেলে আর কত লাগে, এখানে 1 লাগে। এখন দেখো এইভাবে যোগ করে 15 পাবা, 9 আর 5 এ কত
9 আর 5 14 আর 1 যোগ করলে 15, কোনাকুনি যোগ করে 15 পাবা, এইভাবে যোগ করে 15 পাবা, এইভাবে যেভাবে করো না কেন 15 পাবা। সো ম্যাজিক সংখ্যা কত? 15। ওকে, অনেক সময় বলবে যে মাঝখানের 3 ক্রমের ম্যাজিক বর্গের মাঝখানের সংখ্যাটা কত, তখন 5। এভাবে একটুখানি মাঝখানের সংখ্যাটা একটু মনে রেখে দিও। ওকে, সো এখন আমরা 4 ক্রমেরটা দেখি। দেখো বলছে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করা আছে। এখন 4 ক্রমেরটা আঁকবো। তো তার আগে আমি দেখো এখানে 3টা আমরা বর্গ নিই। একটা বর্গ নিলাম, দেন এই যে এইটা একটা বর্গ নিলাম, 2টা হইলো, দেন আরেকটা বর্গ নিই, এই যে 3টা বর্গ নিলাম। ঠিক আছে, সো 3টা বর্গ নিছি। এখন দেখো আমরা একটা কাজ করব, যে 4 ক্রমের ক্ষেত্রে তোমার দৈর্ঘ্য বরাবর, এই যে দৈর্ঘ্য বরাবর 4টা সমান ভাগ করতে হবে। 1 ভাগ, 2 ভাগ, আর এখানে 1 ভাগ করলে কত হচ্ছে? এখানে 1 ভাগ করলে ভাইয়া 4 ভাগ হচ্ছে। এই যে 1 2 3 4, তারপর প্রস্থ বরাবর আমাদের 4 ভাগ করতে হবে। এই যে 1 ভাগ, তারপর 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ। এই যে 1 2 3 4, প্রস্থ বরাবর 4 ভাগ হইছে। ওকে, সো দৈর্ঘ্য প্রস্থ বরাবর কয় ভাগে ভাগ করা যায়? আমরা এটা দেখলাম যে দৈর্ঘ্য প্রস্থ বরাবর 4 ভাগে ভাগ করা যায়। কয়টি ছোট বর্গক্ষেত্র তৈরি হবে? কয়টা ছোট বর্গক্ষেত্র তৈরি হয়েছে? 4টা, 8টা, 12টা, 16টা। সো ছোট বর্গক্ষেত্র তৈরি হয়েছে ভাইয়া 16টা। ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা এখানে দেখি যে এই যে এখানে বলছে ম্যাজিক সংখ্যা কত, আমাদের ম্যাজিক সংখ্যাটা কত সেটা বের করতে হবে। সো 4 ক্রমের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা হচ্ছে 34। আচ্ছা, যাই হোক, এখানে আমরা এখন এই বক্সগুলা ফিল আপ করবো কিভাবে দেখো। আচ্ছা, আমি এইটাও একটু এঁকে নিই। এই যে দেখো, এখন আমরা একটা কাজ করব, তোমার এই যে এখানে 1 থেকে 15 পর্যন্ত দিব। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, সরি 16টা বর্গক্ষেত্র। তো 16 পর্যন্ত হবে। 16 পর্যন্ত দিছি না, এখন আমরা উল্টায় লিখবো। এই যে এখানে দিব 16, দেন 15 14 13 12 11 10 9 8 7 6 5 4 3 2 1। এই যে দিছি। দেওয়ার পর আমরা এখন আরেকটা কাজ করব। এই যে কিভাবে হইতেছে এটা দেখো, আরেকটা কাজ করি। আমরা এখন একটা বৃত্ত অঙ্কন করব। এই যে আমরা এখন ভাইয়া একটা বৃত্ত অঙ্কন করব। এই যে দেখো, আমরা একটা বৃত্ত অঙ্কন করতেছি। এই যে দেখো, বৃত্তটা অঙ্কন করতেছি। এই যে বৃত্তটা তো অঙ্কন করলাম। এখন বৃত্তটা যে ঘরের যে সংখ্যাগুলোর মধ্যে পড়ছে এগুলা আমরা এখানে বসাবো। আর এই বৃত্ত, এখানে একটা বৃত্ত অঙ্কন করি। এই যে দেখো, এই যে এখানে 2টা বৃত্ত অঙ্কন করছি। সো এই বৃত্তর ক্ষেত্রে ভাইয়া যে সংখ্যাগুলো টাচ করছে না এগুলা এই ঘরের মধ্যে ওই জায়গার মধ্যে বসাবো। যেমন 2 3 টাচ করছে, 2 3 2 3 এর জায়গায় বসিয়ে দিব। তারপর 5 আর 8 টাচ করছে, সো 5 এখানে, তাই না? 5 এখানে, 8 এখানে। তারপর 9 আর 12 টাচ করছে, 9 এখানে, 12 এখানে। তারপর আর কি টাচ করছে? 13 আর 15 টাচ করছে। সো আচ্ছা, আমার এখানে বৃত্তটাতে একটু প্রবলেম হয়েছে। এটা 13 15 টাচ করছে না, এটা টাচ করছে তোমার, এটা আরেকটু এভাবে ঘুরে আসবে। এই যে এভাবে হবে ফুল বৃত্তটা। এটা 14 আর 15তে টাচ করছে। হ্যাঁ, 14 আর 15। সো আমার একটু আঁকাতে প্রবলেম হয়েছে। এই যে 14 আর 15, ঠিক আছে? এখানে হবে 14, এখানে হবে 15। আচ্ছা, এখন এই বৃত্তের মধ্যে যেগুলা টাচ করছে না ওইগুলো আমরা লিখবো। যেমন এখানে 16 হবে আর এখানে 13 হবে। এই যে 16 আর এখানে 13। তারপর আর কি আছে? টাচ করে নাকি 11 10, এখানে হবে 11, এখানে হবে 10, এখানে হবে 7 6, এখানে হবে 4, আর ওইখানে কি হবে? 1 হবে। এখন তুমি এইভাবে যেভাবে যোগ করো না কেন 34 পাবা। দেখো 16 2 কত? 18, 18 3
21, 21 আর 13 কত 34। দেন এভাবে যোগ করো, 13 আর 8 কত 21, 21 আর একে হচ্ছে 22, 22 আর 12 কত 34। দেন এভাবে যোগ করো, 15 একে 16, 16 আর 4 20, 20 আর 14 34। কোনাকুনি যোগ করো, এই যে 13, ঠিক আছে, কোনাকুনি যোগ করো, এটা 13 10, 13 আর 10 হচ্ছে তোমার 23, 23 আর 7 30, 30 আর 4 34, যেভাবে যোগ করো না কেন 34 পাবা। সো বুঝছো আপাতত এইটা বিষয়টা। আচ্ছা, সো তোমাদের যেগুলো এমসিকিউর মধ্যে আসবে ওইগুলো তুমি বুঝাই দিলামই। এখন কি বলছে দেখো, জ্যামিতিক প্যাটার্ন। এখানে আমাদের দেখো জ্যামিতিক প্যাটার্ন আছে। সো আমরা যদি একটু হিসাব করি, এখানে জ্যামিতিক প্যাটার্নে কয়টা কাঠি আছে, একটা দুইটা তিনটা চারটা। প্রথমটাতে আছে চারটা, তারপর 1 2 3 4 5 6 7, দ্বিতীয়টাতে 7টা 1 2 3 4 5 6 7 8 9 10, তৃতীয়টাতে 10টা আছে। তো আমরা যদি তালিকাটা তৈরি করি এভাবে হবে না, 4 7 10 এভাবে হবে না। সো এইটা দ্বারা কিন্তু আমরা একটা বীজগাণিতিক রাশি তৈরি করতে পারি, ঠিক আছে, এইটা দ্বারা একটা বীজগাণিতিক রাশি। এখন এইটার এই জায়গার মধ্যে শিখে নাও যে বীজগাণিতিক রাশি কিভাবে তৈরি করে। সো এই যে প্রথমে আমরা পার্থক্য দিব, পার্থক্য গুণ ক, ওকে, পার্থক্য গুণ ক লিখছি। দেন আমরা যোগ দিব, যোগ দিয়া আমরা লিখব প্রথম সংখ্যা মাইনাস এই যে পার্থক্য, এই যে এই নিয়মটা মনে রাখবা। সো এই দুইটার মধ্যে পার্থক্য হতো 7 থেকে 4 বাদ দিলে 3, 10 থেকে 7 বাদ দিলে 3, পার্থক্য হচ্ছে 3, 3 এর সাথে আমরা ক গুণ করব, দেন আমরা যোগ করব প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য। প্রথম সংখ্যাটা কত ভাইয়া 4 না, 4 মাইনাস পার্থক্য কত, এদের মধ্যে 3। সো কত পাচ্ছি 3 ক, আর 4 থেকে 3 বাদ দিলে 1। এই যে এটা হচ্ছে তোমার এই যে তোমার প্যাটার্নটা এর তোমার বীজগাণিতিক রাশি 3 ক যোগ 1, বুঝছি? এটা হচ্ছে তোমার এই প্যাটার্নটার কি বীজগাণিতিক রাশি, এই যে 3 ক যোগ 1। ক্লিয়ার? আচ্ছা, তারপর আমরা দ্বিতীয়টা আমরা একটু অ্যানালাইসিস করি। এই যে এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তারপর 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এখানে আছে 11টা, তারপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা, এই যে 16টা। তাহলে কি পাইলাম 6 11 16। এখন দেখো আমাদের এই সূত্র অনুসারে আমরা প্রথমে পার্থক্য বসাবো, 11 থেকে 6 5, 16 থেকে 11 5। সো পার্থক্য বসাইলাম, পার্থক্য ক, তারপর প্রথম সংখ্যাটা এখানে কত 6, তারপর মাইনাস পার্থক্য তো 5। সো 5 ক যোগ 6 থেকে 5 বাদ দিলে 1। এই যে দেখছো আমরা পাইছি, এই যে দেখো আমরা এটার বীজগাণিতিক রাশি তৈরি করে ফেলতে পারছি ইজিতে। দেন আমরা নেক্সটটা দেখি। এই যে এখানে আছে 1 2 3 4 5 6 7, এখানে আছে 7টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এখানে আছে 12টা, তারপর এখানে আছে তোমার 17টা। এখন আমরা এইটারও বীজগাণিতিক রাশি তৈরি করে ফেলি। এই যে সো পার্থক্য, এখানে দেখো 12 থেকে 7 বাদ দিলে 5, 17 থেকে 12 5। সো পার্থক্য প্রথমে লিখবো, পার্থক্য 5, দেন ক দিব, তারপর যোগ দিব, যোগ দিয়া প্রথম সংখ্যাটা কি এই যে 7 না, 7 মাইনাস কি হবে পার্থক্য। সো এটা থেকে এটা বাদ দিলে কি হবে 5। আচ্ছা, সো 5 ক 7 থেকে 5 বাদ দিলে কত 2। সো এইটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশিটা। ক্লিয়ার? ওকে, দেন আমরা নেক্সটে যাই। দেখো উদাহরণে 4 নাম্বারটা সলভ করবো। দেখো কি বলছে, এখানে তোমার 3টা প্যাটার্ন দেওয়া রয়েছে। সো বলছে উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। সো আমাদের কতে কি বলছে, আমাদের কতে বলছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ আমাদের চতুর্থ চিত্রটা তৈরি করতে হবে এবং কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে। সো বুঝছি? আচ্ছা, সো আমরা এখন দেখো প্যাটার্নটা আমরা নির্ণয় করি, চতুর্থ চিত্রটা আগে তৈরি করি, দেন আমরা কাঠির সংখ্যা নির্ণয় করব। সো প্যাটার্নটা, প্রথম প্যাটার্নটা দেখছো কিভাবে, দ্বিতীয় প্যাটার্নটা দেখছো কিভাবে, তৃতীয় প্যাটার্নটা দেখছো কিভাবে, চতুর্থ প্যাটার্নটা তাহলে কি হবে? সো প্যাটার্নের চতুর্থ চিত্রটি নিম্নরূপ। প্যাটার্নের চতুর্থ চিত্রটি নিম্নরূপ। দেখো তৃতীয় চিত্রটা এইভাবে না, এইভাবে আমরা ফার্স্টে আঁকি। দেখো এইভাবে ফার্স্টে আঁকি আমরা। এই যে এইটা হচ্ছে তোমার বর্গ। ফার্স্টে আমাদের বর্গ ফার্স্টে আমাদের দেখো বর্গ আঁকতে হবে। এই যে বর্গ, আমরা ফার্স্টে বর্গ আঁকি একটা, দেন একটা ত্রিভুজ আছে, এই যে ত্রিভুজ, আবার একটা এইরকম বর্গ আঁকতে হবে, দেন আমাদের এই যে ত্রিভুজ আছে,
আবার একটা বর্গ আছে, দেন আমাদের কি আঁকতে হবে, ত্রিভুজ। ওকে, তারপর চতুর্থটা সেম, এরকম একটা বর্গ আঁকতে হবে, দেন একটা ত্রিভুজ আঁকতে হবে। সো আমাদের বলছে প্যাটার্নের চতুর্থ চিত্রে তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করে। চতুর্থ চিত্রটা তৈরি করলাম, এখন কাঠির সংখ্যা নির্ণয় করি। দেখো তোমার এই যে এখানে লিখতে পারি যে প্রথম চিত্রে এই যে কাঠির সংখ্যা, ঠিক আছে, প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। প্রথম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 6টা। তারপর দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। দ্বিতীয় চিত্র হচ্ছে 11টা। দেন তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16টা। তৃতীয় চিত্রে হইছে 16টা। তারপর আমাদের চতুর্থ চিত্রে, এই যে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা তাহলে কত হবে, এখানে গণনা পাইলাম 16 17 18 19 20 21টা। সো 21টা। বুঝছি, এই হলো আমাদের অ্যানসারটা। বলো ক্লিয়ার কিনা। দেন আমরা খ নাম্বারটা দেখি কি বলছে, প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করা। এই যে তোমার প্যাটার্নটা, এটা কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ আমাদের উপস্থাপন করতে হবে। ওকে, আমরা অঙ্কটা এখানে সলভ করে দিই। কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। আচ্ছা দেখো, সো আমরা এখানে খ নাম্বারটা তো সলভ করব না। সো আমরা লিখব যে ক হতে পাই তোমার প্রথম চিত্রে কাঠির সংখ্যা ক হতে পাই প্রথম চিত্রে ভাইয়া কাঠির সংখ্যা কয়টা, 6টা। দেন দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা পাইছি, এই যে 11টা। তারপর তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা পাইছি, 16টা। আর দরকার নেই। সো আমাদের এখন কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে সেটা আমাদের নির্ণয় করতে হবে, কোন বীজগাণিতিক রাশিকে। সো বীজগাণিতিক, এই যে বীজগাণিতিক রাশি কথাটা বলছে, আমাদের বীজগাণিতিক রাশি ভাইয়া তৈরি করতে হবে। সো বীজগাণিতিক রাশি তৈরি করার একটা নিয়ম আছে। সো এই নিয়মটা যদি আমরা এখানে দেখি, এই নিয়মটা এখানে জাস্ট শর্টকাটে দেখে ফেলি। আমাদের বের করার নিয়মটা হচ্ছে পার্থক্য আর গুণ ক দিতে হয়, দেন যোগ প্রথম সংখ্যা, এই যে প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য। এটা হচ্ছে বীজগাণিতিক রাশি নির্ণয় করার সূত্র। সো এখানে পার্থক্য কত, দেখো 6 থেকে 11-এর মধ্যে ব্যবধান কত, 6 এর সাথে 5 যোগ হয়ে 11 হচ্ছে, 11 এর সাথে 5 যোগ হয়ে 16 হচ্ছে। সো পার্থক্য হচ্ছে আমাদের 5। দেন ক যোগ আমাদের প্রথম সংখ্যাটা কত ভাইয়া, 6। আর পার্থক্য কত ভাইয়া, 5। ওকে, সো 5 ক যোগ 6 থেকে 5 বাদ দিলে কত, 1। সো এইটাই হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি। সো এইটার একটা তোমার কাঠামো যেহেতু আমরা পাইছি, এখন সহজ হয়ে যাবে। সো ফার্স্টে আমাদের কি লিখতে হবে, 5। তারপর আমাদের এখানে ক আছে, বাট আমরা ক দিব না, আমরা প্রথম চিত্র বলছে আমরা 1 দিব, 5 একে 5, আর তারপর যোগ দিয়ে 1 লাগে, এই যে 1 লিখছি। তারপর দ্বিতীয়টা দেখো আমরা 5 দিব, দেন দ্বিতীয় বলছে 2 দিব, 5 দুগুণে 10 আর 1 এ কত, 11। তারপর তৃতীয়টা 5 দিব এন্ড 3 দিব, যেহেতু এখানে তৃতীয় বলছে 3 5 15, 16 হইতে গেলে আর 1 যোগ করতে হয়, এই যে 1। সো এইভাবে আমাদের কতম চিত্রে, এই যে কতম চিত্রে কাঠির সংখ্যা কত হবে তাহলে। সো এই যে এখানে সবগুলো 5, সো আমরা 5 বসাবো, আর এখানে 1 2 3। সো কতম বলছে আমরা অবশ্যই কি দিব, ক দিব। যদি বলতো গরুতম পদ তাহলে আমরা এখানে গরু দিতাম। সো এখানে পঞ্চম চিত্রে কাঠির সংখ্যা তাহলে আমরা কি দিব, 5 গুণ ক যোগ 1। যেহেতু এখানে সবগুলা প্লাসের 1, আমরা এখানে প্লাসের 1 দিলাম। সো এখানে কি পাইলাম, 5 ক যোগ 1। এই যে কতম চিত্রে কাঠির সংখ্যা 5 ক যোগ 1। এখানে বলছে প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। প্যাটার্নটি এই বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। সো তুমি এখানে লিখে দিতে পারো যে প্যাটার্নটি 5 ক যোগ 1 বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে অ্যান্সার। এই যে এতটুকু হচ্ছে তোমার খ এর অ্যান্সার। ওকে, ক্লিয়ার। আচ্ছা, দেন আমরা গ নাম্বারটা দেখি। গ নাম্বারে বলছে কি, প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করে। অর্থাৎ প্যাটার্নটির প্রথম 50টা চিত্র তৈরি করতে মোট কতটা কাঠির দরকার হবে। এখানে একটা প্রশ্ন, এই যে
এখানে একটা প্রশ্ন আমাদের বলছে মোড বের করার জন্য বা সমষ্টি বা যোগফল বের করার জন্য বলছে। ওকে, সো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে যেহেতু মোড সমষ্টি এগুলা বললে আমাদের সূত্র আছে, সমষ্টির সূত্র আছে, যেমন প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা বাই 2। সো এখানে আমাদের প্রথম সংখ্যা দরকার, গ নম্বর অঙ্কটা করতে গেলে প্রথম সংখ্যা তো আমরা পাইছি 6, দেন শেষ সংখ্যা তাহলে কি হবে? শেষ সংখ্যা হবে এই যে 50টি চিত্র তৈরি করতে বলছে না, তো 50তম চিত্রে কাঠির সংখ্যা কয়টা? ওইটাই হচ্ছে আমাদের শেষ সংখ্যা। কেন? কারণ দেখো প্রথম চিত্রে কাঠির সংখ্যা 6, দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কি 2 না 11, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কি 3 না 16, এইভাবে 50তম চিত্রে কাঠির সংখ্যা অবশ্যই অনেক বেশি হবে। সো ওইটা হচ্ছে শেষ সংখ্যা। সো আমরা প্রথম সংখ্যা পাইলাম, এটা থেকে শেষ সংখ্যা বের করব, দেন আমরা সমষ্টির সূত্র বসে অঙ্কটা সলভ করে ফেলবো। আচ্ছা দেখো আমরা এখানে সলভ করি, এই যে গ নাম্বার, এটা গ নাম্বার, এই যে তোমার কি ছিল প্রথম, না এটা দরকার নাই, এখন আমরা এটা করে ফেলবো যে আমরা খ হতে কি পাইছি, এই যে খ হতে পাই প্যাটার্নের বীজগাণিতিক রাশি, প্যাটার্নের বীজগাণিতিক, ঠিক আছে, প্যাটার্নের বীজগাণিতিক রাশি খ হতে পাইছি। প্যাটার্নের বীজগাণিতিক রাশি কি ভাইয়া? এই যে এটা পাইছি না 5 ক যোগ 1, এই যে এটা পাইছি না বীজগাণিতিক রাশি, এটা বুঝছো? আমাদের এখন বলছে 50তম প্যাটার্নে কাঠির সংখ্যা কতটি হবে। সো 50তম চিত্রে কাঠির সংখ্যা, 50তম চিত্রে কাঠির এই যে সংখ্যা, আমরা কয়ের জায়গায় আমরা কি দিব ভাইয়া? 50 দিব যোগ 1। সো 5 0 0 5 5 25, 250 যোগ 1, অ্যানসারটা কত? 251। এই যে দেখছো, সো তো 50তম চিত্রে কাঠির সংখ্যা আমরা পাইছি 251, আর আমরা ক বা খ যে কোনো একটাতে দিতে পারি। ধরো ক দেই, ক হতে পাই কি প্রথম পদ কত পাইছিলাম ভাইয়া? 6। ক হতে পাই প্রথম পদ কত ভাইয়া? 6। আচ্ছা দেন আমরা শেষ পদ, এই যে শেষ পদ এখানে কত পাইছি বা শেষ সংখ্যা, আচ্ছা এখানে পদ না দিই, এখানে আমরা সংখ্যাটা ইউজ করি সুন্দরভাবে, প্রথম সংখ্যা। ক হতে পাই প্রথম সংখ্যা 6 আর শেষ সংখ্যা এইটা তোমার এই যে খ হতে পাইছি শেষ সংখ্যা কত? শেষ সংখ্যা 251, এন্ড পদ সংখ্যা, এই যে দেখো পদ সংখ্যা আমাদের বলছে না যে 50তম চিত্রে প্যাটার্নের সংখ্যা কত হবে? এখানে 50তম পদটাই হচ্ছে কি পদ সংখ্যা। এই যে আমরা যদি একটু প্রশ্নে যাই, প্যাটার্নটির প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠির দরকার হবে? প্রথম 50টা বলছে, সো পদ সংখ্যা হচ্ছে 50। আচ্ছা দেন আমাদের সবকিছু রেডি আছে, আমরা এখন যোগফলের সূত্র বসাবো। এই যে যোগফলের সূত্র কি হবে তোমার? এই যে প্রথম সংখ্যা যোগ, তারপর কি হবে ভাইয়া? শেষ সংখ্যা, এই যে শেষ সংখ্যা, তারপর গুণ হবে পদ সংখ্যা, এই যে পদ সংখ্যা বাই কি হবে? 2। আচ্ছা সো আমাদের প্রথম সংখ্যা কত? এই যে প্রথম সংখ্যা 6 না, দেন শেষ সংখ্যা কত? 200, এই যে 251, ঠিক আছে, আর পদ সংখ্যা কত? পদ সংখ্যা হচ্ছে 2। এখন 251 আর 6 যোগ করলে হবে 257 গুণ 50, 257 গুণ 50, আর 2 দ্বারা যদি ভাগ করে 6425 পাবো, এই যে 6425, এই যে এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। বুঝছি? এটাই আমাদের নির্ণয় উত্তর, শেষ। এটা হচ্ছে উদাহরণের ম্যাথ। এখন আমরা অনুশীলনের ম্যাথগুলো সলভ করি। দেখো এই যে অনুশীলনের ম্যাথগুলোতে চলে যাই। এই যে দেখো এখান থেকে শুরু হয়েছে। সো এখানে আমাদের ফার্স্টে কি বলছে? দেখো আমাদের এখানে ফার্স্টে কি বলছে? এই যে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে আমাদের প্রশ্ন করছে কয়েকটা। ম্যাজিক সংখ্যা হবে 15। হ্যাঁ 3 ক্রমের ক্ষেত্রে আমরা জানি, আমরা এর আগে আলোচনা করছি, কিন্তু ম্যাজিক সংখ্যা হচ্ছে ভাইয়া 15। আচ্ছা 2 নম্বর বলছে কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রের সংখ্যাটি হবে 5। আচ্ছা আমরা একটু দেখি তো, এই যে তোমার এই যে দেখো 3 ক্রমের ক্ষেত্রে, এই যে 3 ক্রমের ক্ষেত্রে তোমার ছোট বর্গ সংখ্যা কয়টা আছে? 9টা, আর ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। এভাবে যোগ করলে 15 পাবা, এই যে 15, আর মাঝখানে আছে 5, আর এখানে দেখো 2 9 4 এরকম আছে আর কি। সো আমরা এখন যাই, এই যে দেখো এখানে। সো
এটাও রাইট, এইটাও রাইট। আমাদের বলছে ক্ষুদ্র বর্গক্ষেত্রগুলোতে 1 থেকে 15 ক্রমিক স্বাভাবিক সংখ্যা বসানো থাকে না। আমরা তো দেখছি 2 4 6 এরকম সংখ্যাগুলো বসানো থাকে। তো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ক 1 এবং 2। ওকে, ক্লিয়ার? আচ্ছা, দেন আমরা নেক্সটে যাই। আমাদের বলছে যে নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, মানে 9 দ্বারা ভাগ করা যাবে নিঃশেষে? কোন সংখ্যাটা? আমরা এইটাও হবে না, তোমরা যোগ করে দেখতে পারো, 5 আর 25 যোগ করে 9 দ্বারা ভাগ করতে পারো, হবে না। এইটাও হবে না, এইটাও হবে না। দেন এইটা দেখো, এটা থেকে এটা বিয়োগ দিলে হবে 18। এখন 9 দ্বারা যদি 18 কে ভাগ করি, 9 দুগুণে 18, এই যে দেখো নিঃশেষে বিভাজ্য হচ্ছে। সো রাইট অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, তারপর আমরা দেখি এই যে 9999 কোন বীজগাণিতিক রাশির শততম পদ? শত বলতে 100তম পদ। এটা কোন বীজগাণিতিক রাশির 100তম পদ? এখন আমরা কয়ের জায়গায় যদি আমরা 100 বসাই, তাহলে ক্যালকুলেশন করো। দেন 9900 যোগ 1, এই যে হইতাছে না তো আমাদের এইটা। দেন এইটা করো, এইটা করলেও হবে না। 100 বসাও, দেন এখানে তো মাইনাস, তাই না? -1। সো 9900 -1, এইটা হবে না। দেন এইটা করো, এই যে 9 গুণ 100 প্লাস 1, 9900 প্লাস 1, এইটা হচ্ছে না। সো এইটা করো, কয়ের উপর স্কোয়ার। সো আমরা এখন কি দিব? 100, কারণ আমাদের শততম বলছে, কয়ের মান শত। 100 উপর স্কোয়ার -1, তো দুইটা 100 গুণ দিলে হবে 10,000 -1, 10,000 থেকে 1 বাদ দিলে হবে 9999। তো রাইট অ্যান্সারটা হচ্ছে আমাদের ঘ, বুঝছি? ওকে, দেন 4 নম্বরটা দেখো, ক সংখ্যাকে ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার বিজোড় সংখ্যার যোগফল আমরা কিন্তু অলরেডি এটার সূত্র কিভাবে বের হয় ওইটা পর্যন্ত কিন্তু দেখছিলাম বেসিকে। সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ক স্কোয়ার, এটা সূত্রটা। ওকে, দেন 5 নম্বরটা দেখো, এই যে 1 থেকে 100 এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়? সো এইটাও কিন্তু আমরা জানি যে 35টা, এইটাও দেখছি। আচ্ছা, তারপর দেখো এখানে আরেকটা বিষয় হচ্ছে, এই যে এখানে কি বলছে, নিচের উদ্দীপকের আলোকে 6-7 নং প্রশ্নের উত্তর দাও একটি ম্যাজিক বর্গ। এটা হচ্ছে একটা ম্যাজিক বর্গ। সো এখন তুমি যদি যোগ করো 16 11 18 যোগ করলে 45 হচ্ছে, এভাবে যোগ করলে 45, এভাবে যোগ করলে 45। আমাদের বলছে এই যে ক চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটা কত? এখানে উপযুক্ত সংখ্যাটা কত? সো 16 14 যোগ করলে কত হচ্ছে ভাইয়া? 30। 30 আর 45 হইতে গেলে এখানে কিন্তু 15 লাগে। সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 15, 3 গ হবে। ওকে, 7 নম্বরটা দেখি, দেখো ম্যাজিক বর্গটির ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক বর্গটার ম্যাজিক সংখ্যা কত? সো আমরা যদি ম্যাজিক সংখ্যাটা দেখি, তাহলে এইভাবে যোগ করলে 45, এভাবে যোগ করলে 45, এভাবে যেভাবে যোগ করে না কেন 45। সো ম্যাজিক সংখ্যাটা আমাদের 45 হবে। 7-এর ঘ হবে, বুঝছি ভাইয়া? 7-এর আমাদের ঘ হবে। আচ্ছা, তারপর আমরা 8-এ যাই। দেখো কি বলছে, এই যে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটা কি? প্রথম 3টা বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। দেখো আমি যদি নির্ণয় করি বিজোড়, এই যে প্রথম 3টা বিজোড় সংখ্যার যোগফল বলছে 1 3 5। সো 5 3 8, 8 আর 1 9। এটা কি পূর্ণবর্গ সংখ্যা? হ্যাঁ, এটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 9কে যদি আমরা ভাঙি 3 স্কয়ার, 3 3 9, সো বর্গ আকারে করা যাচ্ছে। সো এটা পূর্ণবর্গ সংখ্যা, রাইট। তারপর বিজোড় সংখ্যা, হ্যাঁ এই যে যোগফলটা কিন্তু বিজোড় সংখ্যা, এইটাও রাইট। মৌলিক সংখ্যা না, 9 তো মৌলিক সংখ্যা না, 9 তো যৌগিক সংখ্যা। সো রাইট অ্যান্সার হচ্ছে আমাদের 1 এবং 2 ক। ওকে, আচ্ছা দেন আমরা 9 নম্বরটা সলভ করি। দেখো 9 নম্বর তো ম্যাথ। এই যে তালিকার পাশাপাশি দুইটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, আমরা কটা এখানে দেখো সলভ করি। এই যে কটা এখানে সলভ করতেছি। সো প্রদত্ত, এই যে প্রদত্ত সংখ্যাগুলো হলো, আমাদের সংখ্যাগুলো কি ভাইয়া? 7, তারপর 12, দেন 17, দেন 22, 27। সরি, এটা হচ্ছে প্রদত্ত সংখ্যাটা। ওকে, এখন আমাদের দেখতে হবে এখানে কি পরপর দুইটি সংখ্যার যোগফল কি পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে কিনা। 7 12 যোগ করলে তো তোমার কত হচ্ছে? 19 হচ্ছে না, পরবর্তী সংখ্যাটা না। এই দুইটা যোগ করলে এটা পাওয়া যাচ্ছে না। সো এখানে কি বিয়োগ হবে? 12 থেকে 7 বিয়োগ করলে হবে 5, দেন 17 থেকে 12 বিয়োগ করলে হচ্ছে 5। এটা পার্থক্য 5, এটা পার্থক্য 5, অর্থাৎ এখানে পার্থক্য প্রতিবার 5। ওকে, সো এখানে আমরা লিখব পাশাপাশি, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুইটি সংখ্যার, এই যে পাশাপাশি কি ভাইয়া? দুইটি সংখ্যার পার্থক্য, বুঝতে পারছি? পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে এই যে 5 করে। সো আমরা এখন লিখব লক্ষ্য করি, লক্ষ্য করি
প্রতিবার, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 5। হ্যাঁ, প্রতিবার পার্থক্য 5। আমাদের বলছে পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। সো আমরা লিখব অতএব, অতএব পরবর্তী দুইটি সংখ্যা, ওকে, পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে, পরবর্তী দুইটি সংখ্যা হবে ভাইয়া যথাক্রমে কি? দেখো আমাদের 17 এর সাথে 5 যোগ করে 22 হচ্ছে, 22 এর সাথে 5 যোগ করে 27 হচ্ছে, অবশ্যই পরবর্তী সংখ্যা 27 এর সাথে 5 যোগ করে কত হবে? 32। এবং আমাদের কি হবে? 32 এর সাথে যদি আমরা 5 যোগ করি 30, 35, 37, 37, আমাদের দুইটা সংখ্যা পাইছি, দেখছো? এই যে এইটা। দেন আমরা খ নাম্বারটা সলভ করব। দেখো দেখো খ নাম্বার, প্রদত্ত সংখ্যা, হ্যাঁ, প্রদত্ত সংখ্যাগুলো হলো 6, 17 দিচ্ছে, তারপর কি ছিল? 6, 17, 28, 39, 50, 17, 28, 39, দেন 50, এই যে। তারপর এখন দেখতে হবে এই দুইটা সংখ্যার যোগফল কি এইটা নাকি পার্থক্য হচ্ছে এখানে 6 আর 17 যদি যোগ করি আমরা ভাইয়া কত পাচ্ছি? 23 পাচ্ছি না। তাহলে পার্থক্য দেখো তো, এই 7 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে? 11। 28 থেকে 17 বাদ দিলে কত হচ্ছে ভাইয়া? 11। সো প্রতিবার পার্থক্য কিন্তু 11 করে, এখন এই যে 11 করে, প্রতিবার পার্থক্য ভাইয়া 11 করে, বুঝছি? সো এখানে লিখে নিব পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, এই যে পাশাপাশি দুইটি সংখ্যার, এই যে পার্থক্য কত ভাইয়া? পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হচ্ছে 11। সো আমরা এখন লিখে দিব যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য, প্রতিবার পার্থক্য কত ভাইয়া? 11। আমাদের বলছে পরবর্তী দুইটি সংখ্যা কত হবে? সো অতএব পরবর্তী দুইটি সংখ্যা হবে, পরবর্তী দুইটি সংখ্যা হবে যথাক্রমে, এই যে যথাক্রমে। দেখো 39 এর সাথে 11 যোগ করে 50 হচ্ছে, সো 50 এর সাথে 11 যোগ করে পরবর্তী সংখ্যা কত পাচ্ছি? 61 পাচ্ছি। দেন 61 এর সাথে 11 যোগ করে কত পাচ্ছি? 72 পাচ্ছি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, সো এই হলো আমাদের ম্যাথ। তারপর আমরা 10 নাম্বারটা সলভ করি। কি বলছে? নিচের সংখ্যার প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল রয়েছে কি? প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো। সো আমাদের প্রথমে মিল রয়েছে কি সেটা বলতে হবে, দেন প্রতিটা তালিকার পরবর্তী সংখ্যাটা আমাদের নির্ণয় করতে হবে। সো আমরা মিলটা ফার্স্টে লিখব। সো মিলটা আগে বলে দিই। মিল হচ্ছে প্যাটার্ন দুইটির, দেখো প্রথম দুইটা সংখ্যা কিন্তু সেম। মিলটা হচ্ছে প্যাটার্ন দুইটির প্রথম দুইটি সংখ্যা কি? প্রথম দুইটি সংখ্যা ভাইয়া একই। এই যে এইটা হচ্ছে ভাইয়া আমাদের মিল, বুঝাইতে পারছি? প্যাটার্ন দুইটির পরবর্তী দুইটি সংখ্যা একই, এটা মিল। দেন আমাদের এই যে কতে দেখো একটা প্যাটার্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এইটার আমাদের পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে হবে। সো এখানে আমরা এইভাবে লিখবো যে প্রদত্ত সংখ্যাগুলো হলো, প্রদত্ত সংখ্যাগুলো কি? দেখো এই যে 1, তারপর 1, 2, 3, 5, 8, 13। ওকে, আচ্ছা এখন দেখো আমাদের এখানে পার্থক্য হচ্ছে নাকি পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। 1 আর 1 যোগ করে কিন্তু 2 পাচ্ছি, 2 আর 3 যোগ করে 5 পাচ্ছি, 5 আর 3 যোগ করে 8 পাচ্ছি। সো পাশাপাশি দুটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা পাচ্ছি, এইটাকে বলে ভাইয়া ফিবোনাকি সংখ্যা, বুঝছো? সো এটাকে বলে ফিবোনাকি সংখ্যা, তোমাদের এমসিকিউর মধ্যে কিন্তু আসতে পারে। সো আমরা এখন লিখে দিব যে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। ওকে, পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল। দেখো 1 আর 1 2, 2 আর 1 3, হ্যাঁ 2 3 5, 3 5 8, 8 5 কত? 13 আর 13 কত? 26। ওকে,
সরি 8 5 13, 13 আর 8 যোগ করলে হবে 21। ওকে, 13 আর 8 যোগ করলে হবে 21। এখন আমাদের বলছে পরবর্তী সংখ্যাটা কত হবে। আচ্ছা, তারপর আমরা লিখব লক্ষ্য করি, লক্ষ্য করি প্রতি লক্ষ্য করি পরপর পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি বুঝছি। লক্ষ্য করি কি পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি, পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী, পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটি, এটা। সো অতএব পরবর্তী সংখ্যাটা কত হবে? অতএব এই যে পরবর্তী সংখ্যাটি হবে, অতএব পরবর্তী সংখ্যাটি কি হবে ভাইয়া? দেখো 5 এর সাথে 8 যোগ করে 13 হচ্ছে, এখন 13 এর সাথে 8 যোগ করে পরবর্তী সংখ্যাটা হবে। সো 8 যোগ 13 কত হচ্ছে? 21 হবে। এই যে এটা হচ্ছে অ্যান্সার আমাদের পরবর্তী সংখ্যা। ওকে, এটা শেষ। এখন আমরা খ নাম্বারটা সলভ করব। দেখো আমরা এখন খটা সলভ করি। দেখো খ প্রদত্ত, এই যে প্রদত্ত সংখ্যাগুলো হলো, প্রদত্ত সংখ্যাগুলো কি? 4 4 4 5 4 4 5 6 8 11, এই যে 6 8 11, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে এখানে কি হচ্ছে। দেখো 4 এ 4 যোগ করলে তো 8 হচ্ছে না, মানে পাশাপাশি দুইটি সংখ্যা যোগ করে তো পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা কি করব? দেখো 4 থেকে 4 বিয়োগ দিলে 0 হচ্ছে, 5 থেকে 4 বিয়োগ দিলে 1 হচ্ছে, 6 থেকে 5 বিয়োগ দিলে 1 হচ্ছে, 8 থেকে 6 বিয়োগ দিলে 2 হচ্ছে, 11 থেকে 8 বিয়োগ দিলে কত হচ্ছে? 3 হচ্ছে। এখন একটা মজার বিষয় দেখতে পারতেছো, এখানে কিন্তু প্রতিবার পার্থক্য যে সেম এরকমও না, প্রতিবার পার্থক্যগুলো কি এরকম হচ্ছে। দেখো 0 1 এ যোগ করে 1 পাওয়া যাচ্ছে, মানে পার্থক্যগুলোর মধ্যে যদি দুইটা সংখ্যা পরপর যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে, আবার দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যা, দুইটা সংখ্যা 2 1 যোগ করে পরবর্তী সংখ্যা 3 পাওয়া যাচ্ছে। বুঝাইতে পারছি? সো পার্থক্যগুলা মূলত পরপর দুইটি সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। কাহিনীটা বুঝছো? আচ্ছা, সো আমরা এখন লিখব যে এখানে এই যে পার্থক্য কথাটা এখানে লিখে দিব, যেহেতু এখানে পার্থক্য হইছে মানে বিয়োগ করছি। ওকে, সো লক্ষ্য করি প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্যের যে সিরিয়াল, লক্ষ্য করি প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্যের যে সিরিয়াল তাতে পরপর, ঠিক আছে, তাতে পরপর দুইটি সংখ্যার যোগফল, পরবর্তী সংখ্যা। বুঝতে পারছি? পরবর্তী সংখ্যার, আচ্ছা সমান লেখা দিই, পরবর্তী সংখ্যার, এই যে পরবর্তী সংখ্যার সমান। বুঝাইতে পারছি? আচ্ছা, অতএব আমরা দেখো এখানে লিখি অতএব, তাহলে পরবর্তী সংখ্যাটা কি হবে? অতএব পরবর্তী এই যে সংখ্যাটি, অতএব পরবর্তী সংখ্যাটি হবে। দেখো সো এখানে দেখো একটা জিনিস, 6 এর সাথে, হ্যাঁ আমরা তো 1 নিলামই। দেখো আমি আবার বলি, 4 এর সাথে 1 যোগ করে 5 হচ্ছে, 5 এর সাথে 1 যোগ করে 6 হচ্ছে, 6 এর সাথে কি 1 যোগ করে 8 হচ্ছে না, 6 এর সাথে 1 যোগ করে তো 7 হওয়ার কথা, বাট 8 কেন এখানে? কারণ 6 এর সাথে এখানে আগে যে একটা ছিল ওর সাথে আমরা 1 যোগ করব 2, 6 এর সাথে 2 যোগ করে 8, আবার 8 এর সাথে কি তোমার 2 যোগ হবে না, 8 এর সাথে 2 যে আছে এর সাথে আরো 1 যোগ হবে 3, 8 এর সাথে 3 যোগ করে তোমার মূলত 11 হইছে। হ্যাঁ, বুঝাইতে পারছি? আচ্ছা আরেকটু ক্লিয়ার করি, তোমার 6টা কিভাবে হইলো? 6টা এই যে 5 এর সাথে 1 যোগ করে 6 হচ্ছে, 8টা কিভাবে হইলো? দেখো 6 এর সাথে আমরা পরপর দুইটি সংখ্যা যোগ করব, যোগ কইরা 8 পাবো, 6 এর সাথে এই দুইটার যোগ করলে কি 8 হচ্ছে। এখন 11টা কিভাবে হচ্ছে? 8 এর সাথে আমরা কি করব? পরপর দুইটা সংখ্যা যোগ করব, পার্থক্যের যোগফলটা করব। সো 2 আর 1 এর যোগ করলে 3, 8 আর 3 এর যোগ করে কত হচ্ছে? 11। এখন আমাদের পরবর্তী সংখ্যাটা কিভাবে পাবো? এই যে 11 আছে না, সো 11 এর সাথে আমরা
এই যে পার্থক্যের দুইটা সংখ্যা পাশাপাশি যোগ করব, সো 2 আর 3 যোগ করব, কত হচ্ছে 11, 2 আর 3 হচ্ছে 5, 11 আর 5 হচ্ছে 16। এই যে পরবর্তী সংখ্যাটা ভাই আমরা 16 পাচ্ছি, বুঝছো? পার্থক্যের দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে, পার্থক্যের দুইটা সংখ্যা যোগ করে পরবর্তী সংখ্যাটা পাওয়া যাচ্ছে। তো এর পরবর্তী সংখ্যাটা কিভাবে পাবো? সো 11 এর সাথে যদি এই দুইটা সংখ্যা যোগ করি, এই যে পরবর্তী সংখ্যাটা পাবো, বুঝছো? আচ্ছা, সো তারপর এই যে আমাদের বলছে যে নিচের জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা, এই জ্যামিতিক চিত্রগুলো কাঠি দিয়ে তৈরি করা হয়েছে। আমাদের প্রশ্নে কি বলছে? বলছে কাঠির সংখ্যার তালিকা করো। আমাদের কাঠির যে সংখ্যাটা এটার তালিকা করতে হবে, মানে কয়টা কাঠি আছে এটার তালিকা, জাস্ট তালিকা। সো আমরা এখন লিখবো এই যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা। দেখো প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা? এই যে 1টা 2টা 3টা 4টা, 4টি। তারপর দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টি। তারপর তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 10টি। বুঝাইতে পারছি? 10টি। সো আমাদের বলছে কাঠির সংখ্যার তালিকা করো। সো এই যে কাঠির সংখ্যার তালিকা, এই যে 4 7 এই যে 10, বুঝছি? এটা হচ্ছে আমাদের তালিকা, অ্যান্সার, কয়ের অ্যান্সার কিন্তু শেষ। আচ্ছা, আমরা এখন ভাইয়া ক্ষয়ের অ্যান্সারটা করি। তালিকার পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। ওকে, আমাদের যে এই যে তালিকাটা এই যে পেলাম, এর পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করব তা ব্যাখ্যা করতে হবে। সো আমরা এখন দেখো খ নাম্বারটা সলভ করি। এই যে ক হতে পাই কাঠির সংখ্যার তালিকা। ক হতে কি পাইছি? তালিকাটা 4 7 10, এই যে 4 7 10, এইটাই তো পাইছি। দেন আমাদের এখন দেখতে হবে, আমাদের বলছে কি যে পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করব। সো এখানে 7 থেকে 4 বাদ দিলে 3, 10 থেকে 7 বাদ দিলে 3, তো এখানে পার্থক্য কিন্তু হচ্ছে। সো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, পাশাপাশি দুইটি এই যে সংখ্যার, এই যে দেখো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, বুঝছো? পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, 7 থেকে 4 বাদ দিলে 3, 10 থেকে 7 বাদ দিলে 3, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য এইটা। প্রতিবার অর্থাৎ লক্ষ্য করি আমরা দেই, এই যে লক্ষ্য করি কি? প্রতিবার পার্থক্য, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কত? 3। বুঝতে পারছি? লক্ষ্য করি প্রতিবার পার্থক্য দেখো 3। সো পরবর্তী সংখ্যাটা তাহলে কি হবে? অতএব পরবর্তী এই যে সংখ্যাটি, আমাদের বলছে পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করবো। সো দেখো 4 এর সাথে 3 যোগ করে 7, 7 এর সাথে 3 যোগ করে 10, সো অবশ্যই 10 এর সাথে 3 যোগ করে কত হবে? পরবর্তী সংখ্যা এই যে 13 পাবো, বুঝছো? 10 এর সাথে 3 যোগ করে 13 পাবো পরবর্তী সংখ্যা। বুঝাইতে পারছি? আচ্ছা, তারপর আমরা গ নাম্বারটা সলভ করি। দেখো কি বলছে? কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করে এবং তোমার উত্তর যাচাই করো। কাঠি দিয়ে আমাদের পরবর্তী চিত্রটা তৈরি করতে হবে এবং আমার উত্তর যাচাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এটা সলভ করি তাহলে দেখো সো এটা হচ্ছে তোমার এই যে গ, কাঠি দিয়ে আমাদের পরবর্তী চিত্রটা তৈরি করতে হবে। আমরা যদি চিত্রটা দেখি, যে প্রথম চিত্রটা এভাবে 4টা 7টা 10টা আছে। এই যে দেখো চিত্রটা হচ্ছে এভাবে, এই যে 4টা, দেন এখানে আছে 4টা, কয়টা হইছে? 4টা 5টা 6টা 7টা, তারপর এটা হচ্ছে 10টা, এই যে 4টা, তারপর 7টা, হ্যাঁ ঠিক আছে, তারপর হচ্ছে আরো 3টা হবে 10টা। এই যে এরকম ছিল 4টা 7টা 10টা। ওকে, আমাদের বলছে পরবর্তী চিত্রটা তৈরি করার জন্য, এই যে সো এই চিত্রটা আমি অঙ্কন করছি, এখন এর পরের চিত্রটা অঙ্কন করার জন্য বলছে। ওকে, সো পরের চিত্রটা অঙ্কন করি। দেখো পরের চিত্রটা, সো এগুলো তো অঙ্কন করার দরকার নেই, তাহলে
আমাদের জাস্ট একটা করলেই চলবে। সো এটা করলেই চলবে। পরবর্তী চিত্রটা, সো অবশ্যই এখানে কি হবে, পরবর্তী চিত্রের ক্ষেত্রে তোমার এই যে 10টা না, তারপর দেখো প্রথম চিত্রে ছিল 4টা, এরপরে চিত্র ছিল 7টা, এরপরে চিত্রে 10টা, এরপরে চিত্রে অবশ্যই 13টা হবে। হ্যাঁ 13টা হবে, 3টা করে বাড়তেছে। সো এটা হচ্ছে তোমার অ্যান্সারটা। আচ্ছা আমরা এখন দেখি। আচ্ছা সো আমরা যে তোমার প্রথম দ্বিতীয় তৃতীয়, এই যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল 4টা, দ্বিতীয় চিত্রে ছিল 7টা, তৃতীয় চিত্রে হচ্ছে 10টা, তারপর চতুর্থ চিত্রে পরবর্তী সংখ্যাটা কত ছিল, 13টা না, চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা ছিল 13টা। সো আমরা এখন দেখি হিসাবটা করি। তোমার চিত্র হতে দেখা যায় কাঠির সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা। চিত্র হতে দেখা যায় কাঠির সংখ্যা কতটি ভাইয়া, 13টি। চিত্র হতে দেখা যায় 13টি। সো এরপর আমরা এখানে লিখে দিব যে খ হতে পাই চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা, এই যে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত ভাইয়া, 13টি। আমাদের কি বলছিল যে তোমার উত্তর যাচাই করো। হ্যাঁ যাচাই করো। সো এখানে লিখে দিবা যাচাই করা হলো, বুঝছি। তোমার উত্তরটা লিখে দিবা যাচাই করা হলো। ওকে, দিয়াশালের কাঠি দিয়ে নিচের ত্রিভুজের প্যাটার্ন তৈরি করা হয়েছে। দিয়াশালের কাঠি দিয়ে নিচের যে ত্রিভুজটা ওইটার প্যাটার্ন তৈরি করা হয়েছে। দেখো বলছে কতে কি বলছে, কতে বলছে চতুর্থ চিত্রে দিয়াশালের কাঠির সংখ্যা বের করো। আচ্ছা সো প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা। আচ্ছা আমরা লিখি। আচ্ছা দেখো, সো ক নাম্বারটা এখানে সলভ করি। প্রথম চিত্রে কাঠির সংখ্যা, কয়টা, এই যে 1টা 2টা 3টা, 3টি। তারপর দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টি। তারপর তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7টি। আমাদের কি বলছে যে চতুর্থ চিত্রে দিয়াশালের কাঠির সংখ্যা কত। সো তারপর হচ্ছে চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা কত হবে। দেখো প্রথম চিত্রে ভাইয়া 3টা, দ্বিতীয় চিত্রে 5টা 2 করে বাড়ছে, তৃতীয় চিত্রে 7টা 2 করে বাড়ছে, চতুর্থ চিত্রে কত হবে, 7-এর সাথে 2 যোগ করলে 9টা হবে। চতুর্থ চিত্রে হবে আমাদের 9টা কাঠি, বুঝছি। আচ্ছা তারপর আমরা দেখি এই যে খ নাম্বার প্রশ্নটা দেখি। বলছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো। এই যে প্যাটার্নটার পরবর্তী সংখ্যাটা তুমি কিভাবে বের করবা তা আমাদের ব্যাখ্যা করতে হবে। ওকে, প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করবা তা ব্যাখ্যা করতে হবে। দেখো আমি যদি এখানে অ্যানসারটা করি, আচ্ছা সো এখানে লিখি। দেখো ক হতে পাই কাঠির সংখ্যার তালিকা, ক হতে পাই কি কাঠির সংখ্যার তালিকা। দেখো কাঠির সংখ্যার তালিকা কি পেয়েছিলাম, 3 5 7 9। সো এই যে 3 5 7 9, বুঝছি ভাইয়া। ক হতে আমরা কাঠির সংখ্যার তালিকা আমরা এইটা পাইছি। এখন আমাদের বলছে যে প্যাটার্নটার পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করবো তা নির্ণয় করার জন্য। সো আমাদের এখানে কি পার্থক্য হচ্ছে না, 5 থেকে 3 2, 7 থেকে 5 2, 9 থেকে 7 বাদ দিলে 2। সো পার্থক্য কিন্তু প্রতিবার 2। সো আমরা এখানে লিখে দিব যে পাশাপাশি সংখ্যাগুলোর পার্থক্য, পাশাপাশি সংখ্যাগুলোর এই যে পার্থক্য। ওকে, সো লক্ষ্য করি দিব, এই যে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য কি, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2। ওকে, প্রতিবার পার্থক্য কিন্তু আমরা 2 পাচ্ছি।
আমাদের বলছে পরবর্তী সংখ্যাটা কি হবে। সো অতএব অতএব পরবর্তী সংখ্যাটি হবে, দেখো আমাদের লাস্ট সংখ্যাটা ছিল 9, আমরা কি করতেছি দেখো 7 এর সাথে 2 যোগ করে 9 হচ্ছে, 9 এর সাথে 2 যোগ করে পরবর্তী সংখ্যাটা পাবো। সো 9 এর সাথে 2 যোগ করলে কি হবে 11। এই যে এটাই হচ্ছে ভাই আমাদের অ্যান্সার, পরবর্তী সংখ্যাটা। দেখো বুঝছো কিনা? ওকে, পরবর্তী সংখ্যাটা কিভাবে বের করলাম। আচ্ছা, সো আমাদের এখন আরেকটা গ নাম্বারের একটা ম্যাথ আছে। এই যে গ নাম্বারের ম্যাথটা দেখি, গ নাম্বারের ম্যাথটা আমরা দেখি। দেখো গ নাম্বারে কি বলছে, শততম প্যাটার্ন তৈরিতে কতগুলো দিয়াশালের কাঠির প্রয়োজন। আমাদের যে শততম প্যাটার্ন তৈরি করব এটার জন্য কতগুলো দিয়াশালের কাঠি প্রয়োজন ওইটা বের করতে হবে। ওকে, আমরা এখন এই যে প্রথম চিত্রের কাঠি 3টা 5টা 7টা 9টা, এটা ছিল না, এটা তুলবো আমরা এবার। এই যে গটা তুলি, দেখো প্রথম চিত্রে, এই যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা ভাইয়া? প্রথম চিত্রে কাঠির সংখ্যা ছিল আমার কয়টা ছিল? 3টা ছিল। ওকে, দেন দ্বিতীয় চিত্রে, এই যে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল কয়টা? 5টা। দেন তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল 7টা, আর দরকার নেই। সো এখন আমাদের তো বের করতে হবে শততম চিত্রে কাঠির সংখ্যা কত, ওইটা বের করতে হবে। শত বলতে 100। সো আমাদের বীজগাণিতিক রাশি তৈরি করতে হবে। দেখো আমরা নিয়মটা কি জানি, যে এই যে পার্থক্য গুণ ক, তারপর যোগ প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য, এটা হচ্ছে আমাদের সূত্রটা, টেকনিকটা। সো এখানে দেখো পার্থক্য কত, 3 থেকে 5 থেকে 3 এর মধ্যে পার্থক্য 2, 7 থেকে 5 এর মধ্যে পার্থক্য 2, এই যে 2 গুণ আমরা ক দিব, তারপর যোগ প্রথম সংখ্যাটা কত ভাইয়া? 3, মাইনাস পার্থক্য কত? 2। সো এখানে দেখো 2 ক, 3 থেকে 2 বাদ দিলে 1। এই যে আমাদের এইটা হচ্ছে মূলত বীজগাণিতিক রাশি, এটার মধ্যে আমরা 100 দিব, 100 দিয়ে বের করে ফেলবো, অ্যান্সার শেষ কিন্তু আমাদের, বুঝছি? ওকে, আচ্ছা, সো এখন আমরা কি করব দেখো, আমরা তো এখানে বীজগাণিতিক রাশিটা তৈরি করব। সো আমরা ফার্স্টে কি দেখতে পারতেছি 2 আছে, সো 2, দেন আমরা ক দিব না, আমাদের এখানে বলছে না প্রথম, সো আমরা 1 দিব। তারপর আমরা এই যে এখানে প্লাস 1 দেখতে পারতেছি, দেখো কি হইলো, 2 একে 2 আর 1 এ যোগ করলে 3। সেম এস আমরা 5 কে কি করব 2 গুণ, আমরা 2 দিব, 2 দুগুণে 4 আর 1 এ যোগ করলে 5। তারপর 2 গুণ 3, 3 দুগুণে 6 আর 1 এ যোগ করলে কত হবে? 7 হবে। সো সেম এস এই যে কতম চিত্রে কাঠির সংখ্যা, তাহলে কি হবে? এই যে 2 গুণ আমরা 1 2 3 এর জায়গায় এখন ক বলছে না, তো ক হবে, গরু বললে গরু হইতো। ওকে, সো 2 ক যোগ 1, এই যে কতম চিত্রে কাঠির সংখ্যা হচ্ছে 2 ক যোগ 1, বুঝছি? আচ্ছা, সো এইটা গেল তোমার বীজগাণিতিক রাশিটা। এখন আমাদের বলছে না 100তম চিত্রে কাঠির সংখ্যা কত হবে। এই যে 100তম চিত্রে কাঠির সংখ্যা কত হবে। সো 2 গুণ কয়ের জায়গায় আমরা 100 দিব, বুঝছি? আমরা কয়ের জায়গায় কি দিব ভাইয়া? 100 দিব। ওকে, আচ্ছা দেখো 2 গুণ 100, তারপর এখানে কি হবে 1, এখন 2 আর 1 হবে 100 হবে 200 যোগ 1, অর্থাৎ আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে 201। এই যে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর। দেখো বুঝছো কিনা? ওকে, ক্লিয়ার? এটা 201। আচ্ছা, আমরা নেক্সটে যাই। এই যে সর্বশেষ 13 নাম্বারটা, আমরা সর্বশেষ 13 নাম্বারটা দেখি। যে সো কি বলছে আমরা ফার্স্টে বুঝি, যে এখানে দেখো একটা তালিকা দেওয়া আছে। ওকে, এখানে ভাই আমাদের একটা তালিকা দেওয়া আছে, বলছে এই যে কতে বলছে 29 ও 37 কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। 29 ও 37 কে দুইটা স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। সো এইটা তো আমরা জানি 29 কে আমাদের কিভাবে প্রকাশ করতে হয়। ওকে, সো 29 কে আমরা দেখো প্রকাশ করি 2 স্কয়ার, 2 দুগুণে 4 আর 25 হইলে 29 হবে 4 এর সাথে। সো আমরা কি দিতে পারি 5 এর উপর স্কয়ার, 5 5 25 আর 4 29, দেন 37। দেখো 1 স্কয়ার, 1 1 1, দেন 6 স্কয়ার, 6 6 36 আর 1 1 কত 37। এভাবে তোমরা যখন প্র্যাকটিস করবে না তখন দেখবা ক্লিয়ার হয়ে যাবে বিষয়গুলো। আচ্ছা, দেন আমরা খ নাম্বারটা সলভ করি। এই যে কি বলছে খ নম্বরে, তালিকার পরবর্তী 4টি সংখ্যা নির্ণয় করা। পরবর্তী সংখ্যা, আচ্ছা আমাদের তালিকাটা কি আছে দেখো, আমরা তুলি এখানে প্রদত্ত সংখ্যাগুলো হলো, দেখো কি আছে
5 13 তারপর কি আছে 21 29 37 এই যে এটা হচ্ছে আমাদের সংখ্যাগুলো। এখন আমাদের দেখো এখানে পার্থক্য হচ্ছে নাকি পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটা হচ্ছে 13 আর 5 যোগ করলে কত হচ্ছে 13 5 18 না, আমাদের এখানে পার্থক্য হচ্ছে 13 থেকে 5 বাদ দিলে কত হবে 8, 21 থেকে 13 বাদ দিলে কত হবে 8, দেন এখানে 8 পাচ্ছি, এখানে কি পাচ্ছি 8 পাচ্ছি। সো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, এই যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, এই যে দেখছো পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য, এই যে এরকম পাচ্ছি 8 8 8 8 করে। সো লক্ষ্য করি প্রতিবার কি প্রতিবার পার্থক্য কত 8, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 8। আমাদের বলছে চারটি সংখ্যা নির্ণয় করো, অতএব পরবর্তী চারটি সংখ্যা হবে যথাক্রমে, দেখো পরবর্তী চারটি সংখ্যা হবে যথাক্রমে, দেখো আমাদের 21 এর সাথে 8 যোগ করে 29 হচ্ছে, 29 এর সাথে 8 যোগ করে 37 হচ্ছে, অবশ্যই 37 এর সাথে 8 যোগ করে পরবর্তী সংখ্যাটা হবে। সো 37 এর সাথে 8 যোগ করে হচ্ছে আমাদের 45, দেন আমরা যদি 45 এর সাথে পরবর্তী সংখ্যাটা পাবো 8 যোগ করে কত পাচ্ছি 53, সেম এস 53 এর সাথে 8 যোগ করলে কত হচ্ছে 53 এর সাথে 8 যোগ করলে 61 হচ্ছে, আবার 61 এর সাথে 8 যোগ করে কত হচ্ছে 69 হচ্ছে। বুঝছি ভাইয়া? এই যে এই হচ্ছে পরবর্তী চারটি সংখ্যা। ওকে, আচ্ছা দেন আমরা সর্বশেষ দেখো গণনাটা করি। এই যে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করে, এই যে আমাদের এই যে সমষ্টিটা আছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি। সো আমাদের এই যে সমষ্টি নির্ণয় করার জন্য আমাদের প্রথম সংখ্যাটা লাগে, আমরা দেখো অলরেডি প্রথম সংখ্যাটা কিন্তু জানি 5, তারপর শেষ সংখ্যা লাগে। এখন 50টি সংখ্যার সমষ্টি 50তম সংখ্যাটা কত আমরা কি জানি, যেমন প্রথম সংখ্যাটা 5, দ্বিতীয় সংখ্যাটা 13, তৃতীয় সংখ্যাটা 21, চতুর্থ সংখ্যা 29, পঞ্চম মানে পদ আর কি পঞ্চম পদ 37, এভাবে 1 2 3 4 পঞ্চম পদ 37, এভাবে 50তম পদের যে সংখ্যাটা ওইটা কত ওইটা আমাদের বের করতে হবে। বুঝছো? এভাবে আমরা বীজগণিতিক রাশি দিয়ে বের করে ফেলবো। দেন আমাদের আরেকটা কাজ করতে হবে, দেন সমষ্টির সূত্র বসে অঙ্কটা সলভ করে ফেলবো। ওকে, আচ্ছা সো এখন আমরা দেখো এটা সলভ করি। গ এই যে প্রথম সংখ্যা কত ভাইয়া দেখো তো, এই যে প্রথম সংখ্যা আমাদের 5, দ্বিতীয় সংখ্যা 13, প্রথম সংখ্যা 5, দ্বিতীয় সংখ্যা হচ্ছে ভাইয়া 13, তারপর তৃতীয় সংখ্যা হচ্ছে আমাদের 21। আর দরকার নেই, আমরা বীজগাণিতিক রাশিটা তৈরি করব। দেখো আমরা অলরেডি কিন্তু জানি কিভাবে তৈরি করতে হয়, আমি আর পুরো এখানে দেখাই দিই। এই যে এখানে দেখাই দিচ্ছি, এই যে পার্থক্য। সো পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা মাইনাস কি হবে ভাইয়া, প্রথম সংখ্যা মাইনাস পার্থক্য। এই যে এইটা হচ্ছে আমাদের সূত্রটা। আচ্ছা দেখো পার্থক্য তো 13 থেকে 5 বাদ দিলে 8 না, পার্থক্য 8 গুণ ক, তারপর যোগ প্রথম সংখ্যা কত 5 মাইনাস পার্থক্য কত ভাইয়া, পার্থক্য হচ্ছে 8। এই যে 8 ক প্লাস 8 থেকে 5 বাদ দিলে কত, 8 থেকে 5 বাদ দিলে কিন্তু এই যে 8 থেকে 5 বাদ দিলে হচ্ছে মাইনাসের 3। বুঝছি? কারণ 8 বড় সংখ্যাটা হচ্ছে মাইনাস। দেন 8 ক প্লাসে মাইনাসে -3, এই যে 8 ক -3, এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশিটা। বুঝছি? এটা হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশিটা। বুঝছি? আচ্ছা সো এখন আমরা জানি সামনে 8 হবে এই যে বীজগাণিতিক রাশি অনুসারে। দেন প্রথম বলছে না, সো প্রথম হবে 8 একে 8। এখন 5 মিলাইতে গেলে দেখো এখানে এই যে -3 দিয়ে মানে আমরা আগে বের করে ফেলছি। সো 8 একে 8, 8 থেকে 3 বাদ দিলে কিন্তু ভাইয়া এই যে দেখো 5 হচ্ছে, সেম এস 8 হবে সামনে, 8 2 হবে, কারণ এখানে দ্বিতীয় বলছে 8 2 16, 13 হইতে গেলে আমাদের 3 বাদ দিতে হবে, 16 থেকে 3 বাদ দিলে 13, তারপর 8 গুণ 3, 3 8 24, 24 থেকে আমরা যদি 3 বাদ দিই কত পাচ্ছি ভাইয়া 21 পাচ্ছি। বুঝতে পারছি আমরা? আচ্ছা একইভাবে কতম সংখ্যা কত হবে, এই যে 8 গুণ প্রথমে যদি 1 হয়, দ্বিতীয় যদি 2 হয়, তৃতীয় যদি 3 হয়, কতমে হবে ক,
দেন -3, অর্থাৎ সবগুলো এখানে 8, এই যে 8 দিলাম, দেন 1 2 3 ক ক বলছে ক দিলাম, দেন সবগুলো এখানে -3, আমি -3 দিলাম। সো আমাদের বীজগণিতিক রাশিটা হচ্ছে 8 ক -3, বুঝছি? আমাদের ভাইয়া বীজগণিতিক রাশিটা কি 8 ক -3। এখন আমাদের কি বলছে, আমাদের বলছিল কি তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। সো 50তম পদটা কত এটা বের করতে হবে, বা 50তম সংখ্যাটা কত এটা বের করতে হবে। সো 50তম সংখ্যাটা কয়ের জায়গায় 50 বসাবো, -3, 8 0 0 5 8 40। সো 300 কত, 397। এই যে 50তম সংখ্যাটা হচ্ছে ভাইয়া 397, বুঝছি? আচ্ছা, সো আমাদের মোটামুটি সব শেষ, এখন আমরা সমষ্টির দিকে আগাবো। সো এখানে আমাদের প্রথম সংখ্যা এই যে দেখো 5, তারপর শেষ সংখ্যা, এই যে শেষ সংখ্যা কত, এই যে 50 বলছে না, 50তম সংখ্যাটা কত, 397, এটাই হচ্ছে শেষ সংখ্যা 397। তারপর পদ সংখ্যা, এই যে পদ সংখ্যা কত, 50 বলছে না, 50, এই যে 50 হচ্ছে পদ সংখ্যা। এই যে দেখো আমরা যদি চিত্রটা দেখি, প্রশ্নটা দেখি, তালিকার প্রথম 50টি সংখ্যা সমষ্টি নির্ণয় করো। সো 50টা হচ্ছে তোমার পদ সংখ্যা। তো এগুলো আমি এখন মুছে দিচ্ছি, এই যে দেখো এগুলো মুছে দিচ্ছি। এখন দেখো তোমার আমাদের তো সমষ্টি বা যোগফল বের করতে বলছে, এই যে দেখো সমষ্টি সূত্রটা কি, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদ সংখ্যা নিচে 2। তো আমাদের প্রথম সংখ্যা কত ভাইয়া, এই যে প্রথম সংখ্যা হচ্ছে 5, এই যে 5 বসাবো, দেন শেষ সংখ্যা কত 397, এই যে 397 বসাবো, আর পদ সংখ্যা কত 50, নিচে 2 বসাবো। সো 397 আর 5 যোগ করলে কত হবে, 402 গুণ 50, আর নিচে হচ্ছে 2। সো 402 আর 50 গুণ করে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 100550, অর্থাৎ 10,050, বুঝছি? আমাদের প্যাটার্ন এখানে শেষ। ওকে, আচ্ছা আমাদের প্যাটার্ন এখানে শেষ। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।